গল্পের নাম অপরাহ্নে উপসংহার। কলমে তনিমা খান। গল্পের তৃতীয় পর্ব। তানশানের স্বপ্ন সে ইঞ্জিনিয়ার হবে বাবা মায়ের মতো। তপবন এবং পূর্বা দুজনেই আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। তাদের মতো সেও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হবে, বিদেশে পড়বে। দাদুমণি বরাবরের জন্যই তানশানের কাছে শ্রদ্ধা ও ভালোবাসার একটি মানুষ। নির্জনা বেগম তাকে কাছে নিয়ে আদর করে বুঝিয়ে বলেছে, তার কি ইচ্ছে হয় না কেউ তার বাবার অসুস্থতায় পাশে থাকুক? তার কি ইচ্ছে হয় না তার বাবা যেমন তার দেখাশোনা করে খেয়াল রাখে তেমন খেয়াল তার বাবার ও কেউ রাখুক? তাকে খেয়াল রাখার জন্য তপবন আছে, কিন্তু তপবনের জন্য কে আছে? সুদীর্ঘ সময় নিয়ে বোঝাবুঝিতে তানশান বেশ বুঝল দিন শেষে তার বাবার খেয়াল রাখার জন্য কেউ নেই। তবে খুব ইচ্ছে করছিল দাদুমণিকে জোরগলায় এটা বলতে যে সে আছে তো তার বাবার পাশে, বাবার খেয়াল রাখার জন্য আজীবন আছে। তবে সেটি আর বলা হয়ে ওঠে না। বরাবরই তানশান অনুভূতি প্রকাশ করতে অপরিপক্ক। বাবার মতো স্বল্পভাষী, মুখাভঙ্গি সর্বদার ন্যায় গম্ভীরই হয়ে থাকে। আর সেই গাম্ভীর্যতার আড়ালেই ভার হয়ে আসা অন্তঃস্থলের খবর কাউকে বুঝতে দিল না বাবার পশে কোনো সন্তান তার মা ব্যতীত অন্য কোনো নারীকে দেখার চিন্তাও তার মস্তিষ্ককে বিকৃত হয়ে যায়। বাবার ভাগ কাউকে দিতে চায় না। তপবন ঠিক বলে তানশানকে সে রূপথার কাহিনী শুনিয়ে বড় করেনি, বাস্তবতা শিখিয়ে বড় করেছে। আর তানশান বাস্তবতা বোঝে। আবেগ দিয়ে জীবন চলে না, একা থাকাও যায় না। তাই বাস্তবতাকে আঁকড়েই তানশান মৃদু হেসে রাজি হয়ে যায়। তবে সেই জোরপূর্বক হাসির মাঝে লুকিয়ে থাকা ক্লেশ মোটেও দৃষ্টিগোচর হয়নি নির্জনা বেগমের। দিন শেষে তপবন যেমন চায় তানশান ভালো থাকুক, তেমনি তানশানও চায় বাবা ভালো থাকুক। কেন সে স্বার্থপরের মতো শুধু নিজের সুখ স্বাচ্ছন্দ্যই দেখে যাবে? আসুক না বাবার বেরং দুনিয়াতে একটু পরিবর্তন। মায়ের সাথে দীর্ঘ এক দ্বন্দ্বে এবার হেরে গেল তপবন। মায়ের শেষ কথা ছিল তপবন শিকদার স্বার্থপর হতে পারে না। চ্যারিটির বিয়েতে রাজি হয়েছে সে। এখানে যখন কারো ভালো লুকিয়ে আছে তবে কেন নয়? তার জন্য কারোর জীবন সহজ হয়ে গেলে তার কোনো আপত্তি নেই। পুরো বাগেরহাট ছড়িয়ে গিয়েছে তার বিয়ের খবর। বিকাল 4টা। এক বিতৃষ্ণা ভরা অস্থিরতা আঁকড়ে তপবন দ্রুত কদমে নিজের ঘরের দিকে যায়। কামরায় ঢুকতেই ব্যাগ ঘাঁটতে লাগল প্রবল আকাঙ্ক্ষিত মুখটি যে না দেখলে এই অস্থিরতা কমবে না। পাপা আসবো? তানশানের কণ্ঠে তপবন অনুপলের মাঝে নিজের মুখের দশা পরিবর্তন করে গম্ভীর মুখ ধারণ করল। পেছনে না ফিরেই বের করা পোশাকগুলো ঢুকিয়ে রাখতে রাখতে অনুমতি প্রদানে বলল, এসো। তানশান এগায় আসে বাবার পাশে দাঁড়িয়ে, হাতের রাফ খাতাটা এগিয়ে দিয়ে বলল, তুমি যেই ম্যাথগুলো দিয়েছিলে করতে সেগুলো অর্ধেক করতে পেরেছি, বাকি অর্ধেক পারিনি। তোমার শেখানো নিয়মের ব্যতিক্রম ওগুলো। তপবন খাতাটা হাতে নিয়ে দেখল না। গম্ভীর গলায় বলল, বাকিগুলো একটু পড়ে করিয়ে দিচ্ছি। এখন প্রয়োজনীয় জিনিসপত্র সব আমার হাতের কাছে এনে দাও, ব্যাগ গোছতে হবে, সন্ধ্যার পরপরই আমরা বেরিয়ে পড়ব। তানশান কিছুটা অবাক হলো বাবাকে নিরুদ্বেগ দেখে। বাবাকে কি এখনো দাদুমণি কিছু বলেনি যে সন্ধ্যায় বিয়ে? সেই বিরতিহীন কৌতূহলী মিহি গলায় শুধায়, কেন নতুন মাকে আনতে যাবে না? অন্তঃস্থলে কাঁপন ধরল তপবনের। এ কি বিদঘুটে পরিস্থিতি! দৃষ্টিদয় কেমন নির্জীব ফ্যাকাশে বেরং ধারণ করল। কর্ণদয়ে ভাসতে লাগলো কারোর চঞ্চল চটপটে হুমকিস্বরূপ কণ্ঠ, তপু তোকে যদি কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকতে দেখি না তবে তোর চোখ দুটো উঠিয়ে গাঙের জলে ভাসিয়ে দেব। তপবন তখন গা দুলিয়ে হেসে বলতো, পূর্বার থেকে দৃষ্টি সরানোর ক্ষমতা আগে ধারণ করে নেই, তারপর না হয় অন্য কোনো মেয়ের দিকে তাকাবো। কোথায় গেল সেই মধুর মুহূর্তগুলো? আজ কেন নিজের সন্তানের সম্মুখে এই বিদঘুটে পরিস্থিতিতে সে কখনো ক্ষমা করবে না পূর্বাকে। তাকে, তার ছেলেটাকে এভাবে পৃথিবীর সবচেয়ে বিদঘুটে পরিস্থিতির সম্মুখীন কেন করাচ্ছে? চোয়াল শক্ত হয়ে আসল। ছেলের দিকে চোখ তুলে তাকায় তপবন বরাবরের মতোই গম্ভীর নিরুদ্বেগ কণ্ঠে এক চরম বাস্তবিকতা তুলে ধরে বলল, সম্বোধনের শেষে মা ডাক যুক্ত করেছ, কিন্তু তাই বলে তাকে মায়ের জায়গায় বসিয়ে মাতৃত্ব খুঁজতে যেও না তানশান। জন্মদাত্রী ব্যতীত কেউ কখনো মা হয় না। তোমার মা পূর্বা শিকদার। অন্য কারোর থেকে মায়ের ভালোবাসা আশা করতে যেও না। আমি চাই না তোমার আশা চাওয়া দুমড়ে মুচড়ে যাক আর তুমি কখনো কষ্ট পাও। আশা করি বোঝাতে পেরেছি। তানশানের দৃষ্টি নত হয়ে আসে। এই সম্বোধন সে নিজে যেচে করেনি।
দাদুমণি তাকে এই সম্বোধনে ডাকতে বলেছে। বাস্তবতাকে আঁকড়ে যখন বাবাকে ভাগ করতে পারছে তবে মা ডাকতে কি সমস্যা? তাই সে প্রতিক্রিয়াহীন এই ডাকটিকেও গলাধঃকরণ করে নেয়। নয়তো কোনো সন্তান চায় নিজের মায়ের জায়গায় অন্য কাউকে বসাতে। তানশানকে নত মস্তকে নম্র কণ্ঠে বলল, সরি পাপা। তপবন সেই দিকে ভ্রুক্ষেপ না দেখিয়ে গম্ভীর গলায় বলল, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র আমার কাছে এনে দাও। তানশান নীরবে ঘরের এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা নিজের প্রয়োজনীয় জিনিসপত্র বাবার কাছে এনে দিতে লাগল। আর তপবন সেগুলো ব্যস্ত হাতে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে। বিকাল 5টা গড়াতেই শিকদার বাড়ি মৃদু আড়ম্বরপূর্ণ হয়ে উঠল। নির্জনা বেগম স্বল্প সময়ের ব্যবধানে যতটুকু পেরেছে বিয়ের জন্য কেনাকাটা করেছে। রোজ, মৌনতা, নায়েলের আনন্দের শেষ নেই। মৌনতা খুব খুশি বড় ভাইজানকে জীবনটা গুছিয়ে নিতে দেখা তার সুপ্ত এক চাওয়া ছিল। নির্জনা বেগম এবং মেজ গিন্নি, তাদের কথা তারা কোনোরকম বিয়ে পড়িয়ে বউ নিয়ে চলে যাবে সেখানে যেন এক কাপ চায়েরও ব্যবস্থা না করা হয়। সে পরিপ্রেক্ষিতে নীলিমাকেও প্রতিক্রিয়াহীন দেখা গিয়েছে। অন্তঃস্থলে দীর্ঘশ্বাস, তাদের মতো নিচু জাতের মানুষের বাড়িতে এক কাপ চাও বোধহয় শিকদার বাড়ির লোকদের মুখে জুটবে না। নিচু জাতের মেয়েকে বাড়ির বউ করে নিতে পারবে কিন্তু একটু খাবার মুখে নিতে পারবে না। এমনি কিছু দ্বন্দ্ব চলছিল তার অন্তরালে, যেটা নিছকই তার মনের ভ্রান্তি বলে মনে হল। তকদির শিকদার ও মহাখুশি ছেলে বিয়ের জন্য রাজি হয়েছে শুনে। এত বছরে এসে ছেলে জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিতে রাজি হয়েছে বাবা হিসেবে তার জন্য এর থেকে খুশির সংবাদ আর কিছু হতে পারে না। সন্ধ্যায় শিকদার বাড়ির সকলে পৌঁছায় বস্তির শেষ প্রান্তে শুনশান জায়গায় মৃদু কুপির আলোয় আলোকিত ভাঙাচোরা ঘরটির। সকলে বেশ অপ্রস্তুত হয় এমন পরিবেশে। রোজ আর মৌনতার এসব অর্থবিত্ত, সামাজিক অবস্থান নিয়ে কোনো উদ্বেগ নেই। তারা সবকিছুতে নিজেদের মানিয়ে নিতে পারে। তারা প্রফুল্ল চিত্তে হুড়মুড়িয়ে ঘরের ভেতর ঢুকে যায়। বড় ঘরের এক কিনারায় জানালার ধারে নীরবে বসেছিল সোয়েটার পরে। এতদিন রাতের আধার নামলেই যে ভয় জেকে বসল তা আজ আর বসল না। বরং আজ নির্বিঘ্নে অন্ধকার দেখছে সে। তার জীবনটাও কিছুক্ষণ পর থেকে এমনি রং ধারণ করবে। রূপকথা কোথায়? তুমি কি ওর ছোট বোন? তোমার বড় বোন কোথায়? কারোর চঞ্চল আনন্দমুখর কণ্ঠে রূপকথা ম্লান দৃষ্টি নিক্ষেপ করে মৌনতার হাস্যোজ্জ্বল মুখের দিকে। গতরে দামি শাড়ি এবং অলঙ্কারে আবৃত এক সুন্দরী রমণী, চোখে মুখে সুখ আভিজাত্যের ছোঁয়া। আসলেই কি তাই? মানুষের এই চাকচিক্যের আড়ালে কি সবসময় সুখী থাকে? জবাব পেল না রূপকথা। অবিচলিত থেকেই মিহি স্বরে বলল, আমিই রূপকথা। হ্যাঁ? রোজ আচমকা চেঁচিয়ে উঠল। সহসা মৌনতার হাসি মুখটি নিভে গেল। রোজ আর মৌনতা হতভম্ব দৃষ্টিতে একে অপরের দিকে তাকায়। কেননা তার ধারণা মতে রূপকথা রোজের থেকেও ছোট। রোজ এখন অনার্স প্রথম বর্ষে পড়ছে। তারা দুজনে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকায় বাইরে চেয়ার পেতে বসে থাকা নির্জনা বেগমের দিকে। দৃষ্টিতে দৃষ্টি মিলতেই নির্জনা বেগম সন্তর্পণে দৃষ্টি সরিয়ে নিয়ে গাম্ভীর্যতা আঁকড়ে বসে রইল। মৌনতা পারল না চুপ করে থাকতে। সে নিজেও তো একটা মেয়ে। সে তড়িৎ গতিতে ছুটে যায় শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে গিয়ে চাপা স্বরে মৃদু আবাক কণ্ঠে শুধায়, আম্মা এসব কি? রূপকথা তো ছোট একটা মেয়ে। কোথায় বড় ভাইজান আর কোথায় বাচ্চা একটা মেয়ে? আপনি সব জেনে শুনে এই মেয়ে কি করে ঠিক করতে পারেন ভাইজানের জন্য? নির্জনা বেগম গম্ভীর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় মেজ বৌমার দিকে। রুক্ষ কণ্ঠেই তেজ দেখিয়ে বলল, আমি কাউকে জোর করে রাজি করাইনি এই বিয়েতে। তারা নিজেরা রাজি হয়েছে। তারা জীবন মরণের সংগ্রামে রয়েছে। আর এই যেই পরিবেশ দেখছ না, এই পরিবেশে কোনো ভালো চাকরিওয়ালা বংশীয় পরিবারে তো মেয়ে বিদায় করতে পারবে না তারা। সেটা জেনেই তো তারা হাসতে হাসতে রাজি হয়ে গিয়েছে। তুমি আর এর মধ্যে নাক গলাতে যেও না, চুপচাপ গিয়ে সাজাও আর শিকদার বাড়ির জন্য উপযুক্ত এক রূপ দাও। তবুও আম্মা, কারোর অসহায়ত্বর সুযোগ এভাবে একটা জীবন নষ্ট করে নেওয়া কি উচিত? আমরা চাইলেই তো তাদের সাহায্য করতে পারি। আব্বুজান তাদের জন্য কিছু করতে পারে। মৌনতা জোরালো কণ্ঠে বলল। সে আগেই থেকেই শুনেছে রূপকথাদের দুরবস্থার কথা, তবে এখন যা দেখছে তাতে এতটা নয় যে তার শ্বশুর তাদের সাহায্য করতে পারবে না। নির্জনা বেগম চুপসে গেল। মেজ গিন্নি মৃদু তেতে উঠল।
সব ঠিকঠাক চলছিল, এই মেজ বউ যদি এখন ঝামেলা সৃষ্টি করে। সে ব্যগ্র কণ্ঠে বলল, মেজ বউ তুমি কি একটু বেশি নাক গলাইতে আছো না? তপবন এত কষ্টে এইবার রাজি হইছে, শুধু এই দুরবস্থার কথা চিন্তা কইরা তুমি চুপ কইরা নিজের কাজ করো গিয়া। এই সব বিষয়ে নাক গলানোর জন্য তোমারে এইখানে আনা হয় নাই। কিন্তু আম্মা তুমি আমার উপর থেকে কথা বলার চেষ্টা করছো মেজ বউ। নির্জনা বেগম চাপা গর্জে উঠল। মৌনতা নীরব হয়ে যায়। সে হতবাক হয়ে গেল শাশুড়ির এহেন আচরণে। শাশুড়ি নামক এই মানুষটাকে সে চেনে, খুব ভালো করেই চেনে। মানুষটা অনেক কঠোর, তবে নিষ্ঠুর নয়। এতদিন কি তবে ভুল জানত সে? তাদের বারণ করা সত্ত্বেও নীলিমা নিজের মনের প্রশান্তির জন্য কিছু শরবত আর মিষ্টান্নর আয়োজন করেছিল। সামনে পরিবেশন করলেও কেউ ছুঁয়েও দেখলনি। নীলিমা ফ্যাকাশে মুখটি নিয়ে দেখে অদূরে কাজীর এবং তকদির শিকদারের পাশে বসা তানশান এবং তপবন শিকদারের দিকে। নীলিমা ধীর পায়ে তানশানের সামনে গিয়ে দাঁড়ায়। তানশান চোখ তুলে তাকায়। নীলিমা মৃদু হেসে মিষ্টির প্লেটটা এগিয়ে দিল। তানশান এক পলক তাকায় বাবার গম্ভীর মুখটির দিকে। বড়দের অসম্মান করা বাবা বরদাস্ত করে না, আর না সে করে। বাবা সবসময় বলে সে যদি কোনো খারাপ কাজ করে তবে তার দোষ তার বাবা মায়ের শিখ। অপ্রস্তুত সে সৌজন্য হেসে সে এক টুকরো মিষ্টি হাতে তুলে নিয়ে নম্র কণ্ঠে বলল, ধন্যবাদ। নীলিমা মৃদু হেসে মিহি কণ্ঠে বলল, অনেক বড় হও। তানশান সৌজন্য হাসি দিল। নীলিমা এক পলক তপবনের দিকে তাকিয়ে চলে আসে। সে এক ধোঁয়াশাময় মুহূর্ত কাটিয়ে অন্দর এবং বাহিরে বসা দ্বিমুখী দুজন মানুষ কবুল বলে যখন দ্রুত বিদায়ের তাগিদে গাড়িতে উঠতে গেল, তখন তপবন সহ তকদির শিকদার হতবাক হয়ে গেল যখন গাড়ির কাছে বধূ সাজে নিতান্তই অল্পবয়সী একটি মেয়েকে আনা হয়। তপবন হতবাক হয়ে তাকালো মায়ের দিকে। মনে পড়ে মায়ের সাথে দুপুরের কথোপকথন। পাত্রীর বয়স জিজ্ঞাসা করলে নির্জনা বেগম দৃঢ় কণ্ঠে বলেছিল, তোমার অযোগ্য নয়, চিন্তা করো না। তকদির শিকদার ও ঠিক একই কথা জানে। সে যখন জিজ্ঞেস করেছিল পাত্রী কি তপবনের সম্পর্কে সব জানে, পাত্রীর বয়স তপবনের বয়সের সাথে সামঞ্জস্য আছে তো? নির্জনা বেগম তখনও বলেছিল সামঞ্জস্য না থাকলে তো আর সব জেনেও তারা এত বড় সিদ্ধান্ত নেয়নি, এত চিন্তার কিছু নেই। নির্জনা বেগম স্বামী এবং ছেলে উভয়ের হতভম্ব দৃষ্টিকে উপেক্ষা করে গম্ভীর গলায় সকলকে তাড়া দিল, সকলে এখানে দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠ। শীতের রাত, বাড়িতে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। তপবন আকস্মিকতা হজম করতে পারল না। সে অস্থির কণ্ঠে মৃদু গর্জে উঠল, আম্মা, যা কথা বলার বাড়িতে গিয়ে বলবো। তপবন ছেলের গর্জন উপেক্ষা করে নির্জনা বেগম গম্ভীর গলায় এতটুকু বলে গাড়িতে উঠে বসে। নীলিমা শুকতারা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে মেয়ের প্রতিক্রিয়াহীন কঠোর মুখটির দিকে। মেয়ের গায়ে শোভা পাচ্ছে দামি শাড়ি ও অনেকগুলো অলংকার। বড় গিন্নি অহংকার নিয়ে বলেছে এগুলো বিনা প্রস্তুতিতে দেয়া হয়েছে, বাড়িতে গেলে আরও গহনা দেয়া হবে। শিকদার বাড়ির বড় বউ বলে কথা। নীলিমা ম্লান হাসল। মেয়ের চোখ দুটোতে এক ফোঁটা অশ্রুর আনাগোনা নেই। সে চুপচাপ কাঠের মতো দাঁড়িয়ে আছে। এই পুরোটা সময় একটাবারও মায়ের মুখটির দিকে তাকায়নি সে। নীলিমা ধীর পায়ে এগিয়ে আসে রূপকথার কাছে। ম্লান হেসে বলল, জানি মায়ের ওপর তোর অনেক অভিমান, কিন্তু আমার কোনো দুঃখ নেই। জানিস, তুই অভিমান আঁকড়ে আমার থেকে মুখ ফিরিয়ে নিলেও আমার দুঃখ লাগবে না, কারণ আমি তো মা। আমি এতটুকু জানি, আজ থেকে আমার মেয়ের ওপর কোনো বিপদ থাকবে না। আমার কথা ভালো থাকবে, 3 বেলা পেট ভরে খাবার খেতে পারবে, এটা ভালো পরিবেশে নির্ভয় থাকবে, এটাই আমার সুখ। আমার কথা ভালো থাকবে আমি জানি। সকলের কথা শুনে চলিস, দেখবি সকলে তোকে ভালোবাসবে। রূপকথা চোখ তুলে তাকায় মায়ের দিকে। নিরুত্তর মৃদু হাসল সে। মিহি স্বরে বলল, আজ থেকে তোমার বোঝা কমে গিয়েছে আম্মা, তুমি ভালো থেকো। শুকতারাকে 3 বেলা পেট ভরে খেতে দিও। এখন তো আর আমি থাকব না। এখন তো আর আমি তোমার হাতের মজাদার ডাল লেবু চিপে খেতে পারবো না। তোমার কোলে নিশ্চিন্তে ঘুমাতে পারবো না। এটাই তো তুমি চাইছিলে, তাই না? তোমার কাছে যেটা ভালো থাকা আমার কাছে সেটা আজাব, আর আমার কাছে যেটা আমার ভালো থাকা সেটা তোমার জন্য বোঝা। কি অদ্ভুত দুনিয়া, তাই না? যাও যাও, তোমরা ঘরে যাও, বোঝাকে এত কেঁদে কেটে বিদায় দিতে নেই। বলেই রূপকথা কয়েক কদম সরে আসে মায়ের থেকে।
বনের সমনে এসে একটু নুয়ে তারার গাল দুটো আঁকড়ে ধরল রূপকথা। বনের দুই গালে চুমু দিয়ে বলল, মা আমায় ভুলে গেলেও তুই আমায় ভুলে যাস না তারা। ভালো করে পড়াশোনা করিস, একা একা কোথাও বের হবি না, বুঝেছিস? আপা থাকবো না, তোকে দেখে রাখতে আম্মার কষ্ট হয়ে যাবে। শুকতারা কথা বলতে পারল না। সে হাউমাউ করে কেঁদে উঠল, বোনের কোমর জড়িয়ে ধরে। আপা যাস না, আমি একা একা থাকবো কি করে? তোকে জড়িয়ে ধরে না ঘুমালে যে ঘুম আসে না। তিরতির করে কাঁপতে থাকা ওষ্ঠদয় কামড়ে রূপকথা বনের থেকে সরে আসে। সকলে যে যার গাড়িতে উঠে বসেছে। দুটো গাড়ি একে একে সকলে উঠে বসল, বাকি রইল তপবনের গাড়ি, যেখানে পরিবারের অন্য কোনো সদস্য ঢোকেনি। তপবন নির্বাক স্তব্ধ হয়ে একবার তাকিয়েছিল রূপকথার পানে, এরপর আর তাকাতে পারেনি। নীলিমা তপবনের পাশ ঘেঁষে দাঁড়ালে তপবন মৃদু নড়েচড়ে উঠল। চরম এই অস্বস্তিকর পরিস্থিতির থেকে পালাতে চাইল সে কোনোরকম কম্পিত কণ্ঠে বলল, ছোট চাচাজান আপনাদের নিরাপদ জায়গায় নিয়ে যাবে। রূপকথার খেয়াল রাখবেন, ও যদি কোনো ভুল অরে তবে ক্ষমা করে দেবেন। নীলিমার কথার প্রেক্ষিতে তপবন বহুকষ্টে হু উচ্চারণ করে গাড়ির পেছনের দরজা খুলে দেয়। রূপকথা সেদিকে উদাসীন বেখেয়ালি দৃষ্টিপাত করে নীরবে উঠে বসল। তপবন ও গাড়ির ড্রাইভিং সিটে উঠে বসল। তানশান অনেক আগেই ফ্রন্ট সিটে বসেছে। তপবনের ছোট চাচা, মেজো চাচি হাসি মুখে সকলকে বিদায় দেয়। মেজো গিন্নি তো বিজয়ের উল্লাসে বিদায়ের সময় সকলকে বারবার বলছিল সকলে জিতছে তার কারণে। ক্ষীণ সময়ের ব্যবধানেই নীলিমার দৃষ্টি সীমানায় রূপকথা অম্রিয়মান। একটা সময় রূপকথার আর দেখা পাওয়া গেল না। রূপকথা চলে যেতেই নীলিমা এবং শুকতারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে আসে। থেকে যাওয়া শিকদার বাড়ির সকলের সাথে তারাও রওনা হয় এক অনিশ্চিত জীবন এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে। নির্জনা বেগম সকলকে বলে গিয়েছে তাদের মামের সর্বোচ্চ সুরক্ষা নিশ্চিত করতে। নীলিমার মনে প্রশ্ন জাগল, না করতে পারা এক প্রশ্ন, আচ্ছা তারা কি পারত না রূপকথার বিয়ে ব্যতীত তাদের সাহায্য করতে? তবে গল্পটা অন্যরকম হতো তাদের জীবনযুদ্ধে বেঁচে থাকার সংগ্রামটা। তারা 3 মা মেয়ে একসাথে লড়ত। নীলিমার জীবনটা তার কাছে দীর্ঘশ্বাস হয়ে থেকে গেল কেন? হাসিমুখী কারোর হাত ধরেছিল সে, মাঝপথে একা ফেলে নির্জন রাত্রির অন্ধকারের ন্যায় মিলিয়ে গিয়েছে। কষ্ট করে মেয়ে দুটোকে বড় করল, অথচ দেখো আজ রূপকথা তার কথাও কেমন জীবনের টানাপড়েনে অন্ধকারে মিলিয়ে গিয়েছে। আপাত দৃষ্টিতে তো জীবন সহজ মনে হলেও তার অবস্থানে যদি কেউ থাকত তবে বলতে পারত না মা হয়ে নিজের মেয়েকে আধবুড়ো এই লোকটির সাথে বিয়ে কিভাবে দিতে পারল। দূরে বসে তো কত কথাই বলা যায়, কিন্তু যে এই পরিস্থিতিটা অতিবাহিত করে সে জানে কতটা দুঃসহ এই পরিস্থিতি। বাগেরহাট থেকে খুলনা যেতে প্রাইভেট কারে ৪৫ মিনিটের অধিক সময়ের প্রয়োজন হয় না। শীতল হাওয়া থেকে বাঁচতে গাড়ির কাঁচ তুলে দেওয়া। গাড়ির পরিবেশ জুড়ে কেমন উষ্ণ নিঃশ্বাস, অস্থিরতার আভাস। ভ্যাপসা নিস্তব্ধ পরিবেশ কেমন অস্বস্তিকর ঠেকল তানশান এবং তপবনের কাছে। বাবা ছেলে স্বল্পভাষী গম্ভীর হলেও যাত্রাকালে বাপ ছেলে কথার ফুলঝুরি নিয়ে বসে। তবে আজ ঠিক তার উল্টো। কেউ কারোর দিকে একবার তাকালো না পর্যন্ত। তানশান ও অস্বাভাবিকভাবে নীরব হয়ে গিয়েছে এবং তপবনও। বাবা ছেলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়ে গাড়ির মধ্যকার নিস্তব্ধতা ভঙ্গ হয় সরব কারোর ফুপিয়ে কেঁদে ওঠার শব্দে। বাবা ছেলে দুজনেই সচকিত হয়, তবে কারোর মধ্যে কোনো উদ্বেগ দেখা গেল না। বরং এই কান্নার আওয়াজ তানশানের মাঝে একটি কথার উদ্ভব করে, তার বাবা আর তার মাঝে এখন তৃতীয় ব্যক্তির স্থান রয়েছে আর থাকবে। তেমনি তপবনের মনে উদ্ভব ঘটে অনুশোচনা, রাগ, অস্বস্তির। তার মা চাচি মিলে যে একজনের অসহায়ত্বের সুযোগ নিয়েছে এবং একটি যুবতী মেয়েকে ঝুলিয়ে দিয়েছে তার মতো বুড়ো এই মানুষটার সাথে। যেখানে তার ছোট ভাই এখনো অবিবাহিত, সেখানে সে কিভাবে? মা কি করে পারল? তার উচিত ছিল আগে খোঁজখবর নেওয়া, কিন্তু সে তো আশা করে নি মা এমন কিছু করতে পারে। মেয়েটি তো তার ছোট ভাইয়ের যজ্ঞ। রাগে বিষিয়ে আসলো তপবনের অন্তঃস্থল। কান্নার ওই শব্দ ও তার মধ্যে তিরস্কারের সৃষ্টি করছে। তবে তপবন হয়তো বুঝতে পারল না, তার মতো তানশানও নিতে পারল না এই কান্নার শব্দ। তাই তো বাবা ছেলে দুজনেই প্রবল বেগে গাড়ির সামনে রাখা ইয়ারফোনের হাত দিল। তানশান তপবন হকচকালো একে অপরের হাতের উপর হাত দেখে। তপবন সন্তর্পণে হাতটি সরিয়ে নিয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, নাও।
তানশান মাথা নেড়ে ইয়ারফোনটি বাবার দিকে এগিয়ে দিয়ে বলল, না না, আমার প্রয়োজন নেই, তুমি নাও। তোমার মাথা ব্যথা করবে। করবে না তানশান, তুমি নাও। পাপার প্রয়োজন নেই। তানশান আর দ্বিমত করল না, নিজেই ইয়ারফোনটি কানে গুজল। রূপকথা প্রাণপণে কান্না আটকানোর চেষ্টা করছে। মা বোনকে নিয়ে একটা উজ্জ্বল ভবিষ্যতের আশা ভরসা সে ছেড়ে দিয়েছে, এখন শুধু একটাই চাওয়া, তার মা বোন সুস্থ সবল থাকুক। তাকে তো পাঠিয়ে দিয়েছে নিরাপদ স্থানে, তারা কিভাবে থাকবে, কিভাবে বাঁচবে এই কঠিন পৃথিবীতে? জীবন বড়ই অদ্ভুত। আমি কি চাই না চাই সেটা মূল বিবেচ্য বিষয় না হলেও ভাগ্য কি চায় এটা মূল বিবেচ্য বিষয়। সৃষ্টিকর্তার পরিকল্পনা বুঝতে পারবে কয়জন? আপনি আমি আগামী 10 বছরের চিন্তা করে রাখলে উপর ওয়ালা গোটা জীবনটার হিসেব নিকেশ করে রেখেছে। তাই ভাগ্য যেতে চায় বামে, আপনি যেতে চান ডানে, এক্ষেত্রে আপনার অভিপ্রায়কে তুচ্ছতাচ্ছিল্য হতে দেখা যাবে, তবে নিশ্চয়ই সেটা আপনার জন্য ভালো কিছু বহন করবে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আছে না? আছে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আছে বলেই তো রূপকথা নিজের জীবনের সকল যুদ্ধকে সাদরে গ্রহণ করেছিল। লড়াই করতে চেয়েছিল, তবে ময়দানে নামার আগেই তাকে পরাজিত ঘোষণা করে দিল। আসলেই কি রূপকথা পরাজিত, নাকি সৃষ্টিকর্তা তাকে সফলতার এক অন্য পথে ধাবিত করেছে? গাড়ি দুটো থামে আরেকটি আলিশান দালানের সামনে। দানবাকৃতির গেটের পাশে গোটা গোটা অক্ষরে খোদাই করে লেখা একটি নাম, সরোবর। এটি বাড়িটির নাম। দানবাকৃতির গেটটি পেরিয়ে গাড়িটি ভেতরে ঢুকে গেলে একে একে সকলে বেরিয়ে পড়ে। নিঃসার অনুভূতি শূন্য দেহ নিয়ে ঝিমুনি দিয়ে বসে থাকা রূপকথার ধ্যান ভাঙল নিজের পাশের দরজাটি খুলে যেতেই। একবার চোখ তুলে তাকিয়েছিল সাদা পাঞ্জাবি আবৃত বিশাল দেহী মানুষটির দিকে। এক হাতে দরজা খুলে পিঠ দেখিয়ে উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছে। পৃষ্ঠদেশের অবয়ব ক্ষণ পরিচিত লাগলেও এই মুহূর্তে রূপকথার মস্তিষ্ক শূন্য। সে নীরবে ভারী আভূষণ সামলে ধীরস্থির পা রাখে বাইরে। 2 পা বাইরে রেখে দাঁড়াতে গেলেই মেয়েটি শাড়ির ভাঁজে পা দিয়ে হুমড়ি খেয়ে পড়তে গেল। সরব পড়ে যেতে নিলেই ভয়ার্ত কণ্ঠে মেয়েটি মৃদু আর্তনাদ করে উঠল, আল্লাহ! রূপকথা ভেবেছিল এ যাত্রায় বিবর্ণ মুখটি বিকৃত হয়ে যাবে মাটির সাথে তীব্র সংঘর্ষে, তবে রূপকথা বোধহয় এখনো বুঝতে পারেনি সৃষ্টিকর্তার মন মর্জি। রূপকথা মাটিতে হুমড়ি খেয়ে পড়ল না, বরং দুটো হাত তাকে আঁকড়ে ধরে পড়ে যাওয়া থেকে আটকায়। রূপকথা আতঙ্কিত চোখ দুটি তুলে বামপাশে তাকাতেই দুটো বিড়াল চোখে দৃষ্টি নিবন্ধ হয়। সর্বদা বিলবোর্ডে দেখা লোকটিকে এতক্ষণে এই প্রথম স্পষ্টভাবে দেখল রূপকথা। রাতের অন্ধকারেও কেমন অদ্ভুত দেখালো লোকটিকে। তবে তার দৃষ্টিতে মৃদু আশ্চর্য ভর করল যখন সে ঘাড় ঘুরিয়ে নিজের ডান পাশের হাতের অধিকারীর দিকে তাকায়। এখানেও একজোড়া বিড়াল চোখের দৃষ্টি নিবন্ধ হল রূপকথার। রূপকথা বিরতিহীন একবার তপবন আরেকবার তানশানের দিকে তাকাল। বিলম্বহীন সে সোজা হয়ে দাঁড়িয়ে কিছুটা দূরে সরে যায় বাবা ছেলের থেকে। তানশান এক পলক তাকায় সরে যাওয়া রূপকথার দিকে। অতঃপর বাবার দিকে তাকিয়ে ধিমি কণ্ঠে বলল, আমি উপরে যাচ্ছি পাপা। বলেই তানশান পা বাড়ায় বাড়ির দিকে। তপবন পেছনে থেকে ডেকে বলল, ফ্রেশ হতে গেলে হাতে পানি লাগাবে না তানশান? জি পাপা। তানশান পিছু না ফিরেই জবাব দিল। তপবন নীরবে দেখল ছেলের দৃষ্টি চুরি ও পরিস্থিতি থেকে পালিয়ে যাওয়া। ম্লান হয়ে আসে দেহাবয়ব। আজ পরিস্থিতি তাকে এমন পর্যায়ে নিয়ে এসেছে যেখানে তার সন্তানটিকে বাবার থেকে দৃষ্টি লুকানোর প্রয়োজনীয়তা পড়ছে। ঠিক এই ভয়েই তো সে আজ পর্যন্ত দ্বিতীয় বিয়ের নাম নেয়নি, সাথে কারোর হুমকি তো সবসময় তার অন্তঃস্থলে মাদলের মতো বাজতেই থাকে। তপবন এক পলক তাকায় এক হাত দূরত্বে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকা রূপকথার দিকে। এর মধ্যেই মৌনতা ছুটতে ছুটতে আসে রূপকথার কাছে। রূপকথাকে এক হাতে আগলে নিয়ে নম্র কণ্ঠে শুধায়, কোনো সমস্যা হয়েছে? ঠিক আছো? রূপকথা চোখ তুলে তাকায় মৌনতার দিকে। সাজানোর সময় এই মেয়েটি নিজের সম্পর্কে অনেক কিছুই বলেছে তাকে। এটাও বলেছে উনি সম্পর্কে তার যা হয়। সে নীরবে মাথা নাড়ল, তবে কিছু বলল না। মৌনতা দেখল মেয়েটির নির্জীবতা। সে মলিন হেসে বলল, চলো ঘরে চলো, ক্লান্ত লাগছে নিশ্চয়ই। সন্ধ্যা থেকে কিছু খাওনি মনে হয়। চলো চলো, বড় ভাবি চলো, তোমায় আমি ভেতরে নিয়ে যাই। রোজ দ্রুত পায়ে এগিয়ে এসে বলল। মৌনতা কপট রাগ দেখিয়ে বলল, এই রোজ তোর থেকে আমি আগে এসেছি ওর কাছে, আমি নিয়ে যাব। আমরা দুই যা একসাথে প্রবেশ করব ঘরে।
আমারা এই ঘরের সবকিছু এখন, আর তুই হলি এই ঘরের অল্পদিনের অতিথি। তোর গৃহপ্রবেশ এখানে নয়, অন্য কোথাও যা, ভাগ। তোকে শীঘ্রই বিদায় করব। ওরে মেজ বউ, আমার বাড়িতে থেকে আমায় তাড়ানো হচ্ছে? দাঁড়াও, আমি কালকেই মেজ ভাইজান আর আম্মার কান ভাঙিয়ে তোমায় বাপের বাড়ি পাঠানোর ব্যবস্থা করছি। ননদের সাথে লাগতে আসার ফল দেখাবো আমি। রোজ কোমরে হাত দিয়ে মেকি রাগ দেখিয়ে বলল। মৌনতা গায়ে মাখল না। সে একগাল হেসে বলল, তুমি যদি ঘরের সব কাজ একা হাতে সামলাতে পারো ননদিনী, তবে আমার সমস্যা নেই। আমি না হয় কয়দিন ঘুরে আসলাম বাবার বাড়ি থেকে। রোজ আলাভোলা হাসল, মৌনতার বাহুতে চাপড় মেরে বলল, আরও মেজ বউ, দিলপি মাতল, আমি তো এমনিই মজা করছিলাম তোমার সাথে। তুমি ছাড়া আমাদের ঘরটা ঘর লাগে নাকি? তোমার হাতের মশলা মালাই চা না খেলে আমার দিনের শুরু হয় না। তুমি মজাও বোঝ না মেজ বউ। হুহ, এরপর থেকে বুঝে শুনেই মজা করো ননদিনী, বুঝলে? মৌনতা মুখ বাঁকিয়ে বলল, বাইরে বসেই তোমরা আড্ডা দেবে নাকি হাতের কাজগুলো সারবে? মায়ের গম্ভীর কণ্ঠে রোজ। মৌনতা জিভ কটে তাড়াতাড়ি করে রূপকথাকে বলল, চলো কথা, ভেতরে চলো। শ্রবণপথে শুধুই উষ্মা স্বরূপ বাণীর আনাগোনা। মস্তিষ্কে বিভ্রাট, চরম বিভ্রাট। জীবনসঙ্গী হারিয়ে শান্ত, ধীর স্থির, আড়ম্বরহীন নিরবধি চলতে থাকা জীবনটাতে হঠাৎ আগমন ঘটা এই বিড়ম্বনা তপবনের জন্য সহনশীল নয়। ছেলে নিয়ে জীবনটা তো সুন্দরই চলছিল, ছিল না কোনো জোরতা, সম্পর্কের বিবাদ, অনুশোচনা, আফসোস। জীবনে প্রথমবার কোনো কিছু অগ্রাহ্যের সাথে করেছে এবং প্রথমবারই আফসোসও হচ্ছে। কেন সে ভালো করে খোঁজ খবর নেয়নি? কারোর অসহায়ত্বর সুযোগ নিয়ে তার মা যে একটি নব পরিস্ফুটিত ফুলের রং সুবাস সব কেড়ে নিয়েছে। একটি মেয়ের জীবনের সুখ স্বাচ্ছন্দ্যই মেরে দিয়েছে। সাথে তৈরি করেছে বাবা ছেলের মাঝে অদৃশ্য এক জোরতা। কিভাবে চোখ মেলাবে ছেলের সাথে, কিভাবে চোখ মেলাবে জীবনে নব্য পরিস্ফুটিত ওই মূর্ছা যাওয়া ফুলের মতো মেয়েটির সাথে? তার মতো জীবনসঙ্গী নিশ্চয়ই মেয়েটির কামনীয় নয়। আর্থিক সাহায্যের কথা বলল আপনি, বললেন তাদের আর্থিক সাহায্য নয়, তাদের মেয়ের জন্য একজন শক্ত ভরসার হাত প্রয়োজন। নয়তো ওই লোকগুলো মেয়েটিকে বাঁচতে দেবে না। জেনে শুনে একজন বিপত্নিক সন্তান সমেত বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে রাজি হয়েছে, তার মানে নিশ্চয়ই আমার বয়সের সাথে সামঞ্জস্য রয়েছে। ঠিক এই ভাবনাটা আঁকড়েই আমি রাজি হয়েছিলাম। আর আপনি কি সন্তপর্ণে এড়িয়ে গিয়েছেন তার বয়স আমার থেকে? আম্মা, আপনি আমার জীবন গুছিয়ে দেননি, বরং লোকমুখে আমায় হাস্যকর একটি চরিত্র বানিয়েছেন। আমার ছেলে আর আমার মাঝে জোরতা, দূরত্ব, সংকোচের সৃষ্টি করেছেন। আপনি ও তো একটা মেয়ে, তবে কিভাবে পারলেন একটা মেয়ের জীবনের সব চাওয়া পাওয়া পায়ে পিষে ফেলতে? তপবনের চাপা রোশানলের কণ্ঠে তকদির শিকদার ক্রুব্ধ চোখে তাকায় স্ত্রীর দিকে। তুমি এটা মোটেই ঠিক কাজ করনি নির্জনা। একজনকে সাহায্য না করতে পারো, কিন্তু তার অসহায়ত্বের সুযোগও তুমি নিতে পারো না। তকদির সাহেব মৃদু গর্জে উঠল। নির্জনা বেগম তীক্ষ্ণ চাহনিতে তাকায় ছেলে আর স্বামীর দিকে। পাল্টা রাগান্বিত স্বরে বলল, অসহায়ত্বের সুযোগ কোথায় নিয়েছি? তারা কুলকিনারা হীন যাওয়ার জায়গা নেই, দুটো মেয়ে নিয়ে কোথায় কি করত? জঙ্গলি পশুরা ছিঁড়ে খেত তিনজনকে। কিছু একটা হয়ে গেলে তো সকলে ঠিকই সমবেদনা জানাতে পারত, কিন্তু দুঃসময়ে কেউ এগিয়ে আসেনি। তিনটা মেয়ে মানুষ কিভাবে লড়ত ওই পশুগুলোর সাথে? সেখানে আমার একটু উপকারের বিনিময়ে যদি তাদের জীবন সুরক্ষিত হয়ে যায়, তবে অপরাধটা কোথায়? তাদের তো ভাগ্য ভালো, আমাদের মতো মানুষ তাদের সাহায্য করেছে। বস্তির একটা মেয়েকে আমাদের মতো বংশীয় পরিবারের বউ করেছি। বরং তুমি যেটা করনি আমি সেটা করেছি। আমি তিনজনকে সুরক্ষিত করেছি, আর তাতে যদি আমার নিজের একটু উপকার হয় তবে কেন করব না? আমার ছেলের জীবন গুছিয়ে দেওয়ার অধিকার কি আমার নেই? আমি মা হয়ে স্বামী সন্তান নিয়ে সুখে জীবনযাপন করছি, সেখানে আমার ছেলে এভাবে একাকী জীবন কাটায়, এটা দেখতে পারে কোনো মা? আমাকে কখনো এই বিষয়ে জানানোই তো হয়নি, তবে আমি সাহায্য করব কি করে নির্জনা? মিথ্যা কথা বলবে না, মেজো আমায় বলেছে না, ও তোমাকে অনেকবার জানিয়েছে, কিন্তু তোমার হাতে সময় নেই, প্রতিবার এটাই তো বলেছ তুমি। তারিফের বউ? ও কখন বলেছে আমার কাছে এসব? আমায় কখনো বলেনি এসব কিছু। বলল আমি অবশ্যই কিছু করতাম। তকদির শিকদার অবাক কণ্ঠে বলল। নির্জনা চুপসে গেল। ভাবনায় পড়তে হলো তাকে।
তার মানে মেজো যা মিথ্যা বলেছে তার কাছে। রাগে দাঁতে দাঁত চাপল নির্জনা বেগম। তপবন এক পলক ম্লান দৃষ্টিতে তাকল মায়ের দিকে, অতঃপর গটগট করে বেরিয়ে যায় মায়ের কক্ষ থেকে। তকদির শিকদার হতাশার দৃষ্টি নিক্ষেপ করে নির্জনা বেগমের দিকে। হতাশার কণ্ঠেই বলল, সন্তানদের ভালো চাইতে চাইতে তুমি সন্তানদের ভালো থাকা কেড়ে নিচ্ছ। ওইটুকুন মেয়ে দুজনে মানিয়ে কিভাবে নেবে বলতে পারো? তোমার যদি এতই ইচ্ছা ছিল তাদের সাহায্য করার, তবে তোমার ছোট বেয়ারা ছেলের জন্য আনতে মেয়েটাকে। বউ এনে দিল ওই কুলাঙ্গার, হয়তো একটু ঘরমুখে হতো আর জীবন নিয়ে সিরিয়াস হতো। আর তোমার ছোট ছেলে কাউকে আস্ত রাখবে, তাই না? যেটুকু যা শান্ত থাকে, বিয়ের নাম শুনলে সে উন্মাদের মতো আচরণ করে, এই বিষয়ে তা কি তোমায় নতুন করে বলতে হবে? নিজে তো কম চেষ্টা করলে না, এত বছরেও কি পারলে একটা বিয়ে দিতে, নাকি পারলে সঠিক পথে আনতে? ইদানিং তো তার সাথে কথা বলতেও ভয় পায় ঘরের সকলে। আমার হয়েছে এক জ্বালা, দুটো ছেলের জীবন এমন এলোমেলো গোছাতে গেলে হতে হয় দোষী। বয়স হয়েছে সকলের, একটা গোছানো জীবন দেখা কি অপরাধের? উচ্চস্বরে বলতে বলতেই নির্জনা বেগম বিছানায় পা উঠিয়ে বসল। ওটাকে বেয়াদব তো তুমি আর তোমার বড় ছেলেই বানিয়েছ। প্রথম থেকেই যদি শাসনে রাখতে, তবে তো আর এতটা উচ্ছন্নে যেতে পারত না। কিন্তু না, তার দুঃখের সাগরে গা ভাসিয়েছ তোমরাও। ভালো ছেলেটা হঠাৎ কোনো দুঃখে এমন হয়ে গিয়েছে কে জানে। মুখ ফুটে একটা কথাও বলবে না। বাগেরহাট থেকে খুলনা, এই পুরোটা জায়গায় ওই তোমার একটা ছেলের জন্য আমার নাম খারাপ। বাপের টাকা আছে, বেকার ছেলে টাকা উড়ায়। টাকা দিয়ে একটা উগ্র মাতাল লালন পালন করছি আমি। তারা তো আর জানে না অন্দরের কথা। একটা ষাঁড় গরু খেপলে কাউকে খুন করতেও দুবার ভাববে না, এমন হয়েছে। একদিন দেখবে কোথাও মদ খেতে মরে পড়ে আছে, সেদিন বুঝবি ওই ছেলেকে এখনো সংসারমুখী না করার ফল। তকদির শিকদার রাগান্বিত গলায় বলল। নির্জনা বেগম তোরাক ক্ষিপ্ত দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে। আতঙ্কে জর্জরিত নাদের সুরে বলল, তুমি এমনটা বলতে পারলে? ছেলে আমার, আজ না হোক কাল আমি ঠিক তাকে ঘরমুখ সংসারমুখ করব। তাই বলে তুমি বাবা হয়ে এমন কথা কিভাবে বলতে পারো? যেভাবে আমি বাবা হয়ে তিলে তিলে আমার ছেলেকে বিগড়ে যেতে দেখছি, তার থেকে ওটা তো কষ্টদায়ক নয়। আর সত্যি কথা কি জানো নির্জনা, তোমার ছোট ছেলের ভবিষ্যতে এমনি কিছু লেখা আছে। যেভাবে জীবনযাপন করছে এর পরিণতি খুব একটা ভালো হবে না। তকদির শিকদার চিবিয়ে চিবিয়ে বললেন। নির্জনা বেগম জবাব দিলেন না, ফোঁস ফোঁস করতে করতে চুপ করে বসে রইল। ছোট ছেলের নাম শুনলেই তকদির শিকদারের মেজাজ বিগড়ে যায়। শিকদার বাড়ির প্রত্যেকটা মানুষ শান্তশিষ্ট নম্রতার প্রতীক হলেও এই একটা ছেলেই বাড়িটির সকল শান্তি নম্রতা বিনষ্ট করে রেখেছে। আর সে হল এরোজ শিকদার। ৩২ বছর বয়সী এক সুঠামদেহী পুরুষ। বাহ্যিক রূপ তার যতটাই আকর্ষণীয়, অভ্যন্তরীণ রূপ তার ঠিক ততটাই বিকর্ষণ করে সকলকে। উগ্র মেজাজ, মাদকাসক্ত, মারামারি, গুন্ডামি এসবি তার নিত্যদিনের সঙ্গী। বছর ২৫ পর্যন্ত ঠিকঠাক থাকলেও এরপর পরই কেমন বিগড়ে যেতে থাকে। মেধাবী, সৃজনশীল, দায়িত্বপ্রায়ণ ছেলেটি অচিরেই হারিয়ে যায়। শিক্ষাগত যোগ্যতায় একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হলেও সেই পেশায় নিয়োজিত না হয়ে হয়েছিল পাইলট। ২ বছর সেই চাকরি করলেও তা আর স্থায়ী হল না। হঠাৎ করেই একদিন চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফিরে আসে, এবং তখন থেকেই প্রকাশ পায় তার এসকল আচরণ। মাদকে আসক্ত হয়ে পড়ে, সাথেই ধারণ করে উগ্র মেজাজ, উশৃঙ্খল আচরণ, মারামারি, গুন্ডামি ও করে মাঝেমধ্যে এলোয়াকায় বেশ নামডাক তার এর জন্য। এছাড়াও তার আরও একটি উল্লেখযোগ্য পরিবর্তন হলো সে বিয়ের নামই শুনতে পারে না। কেউ বিয়ের নাম উঠালে হলো বাড়িতে ছোটখাটো একটা ঘূর্ণিঝড় বয়ে যায় এরোজের উগ্র আচরণে। আর ঠিক এই কারণেই তকদির শিকদারের চক্ষুশুল তার ছোট ছেলে। সঠিক পথে তো আনতেই পারে না, বরং তার গলায় পা চেপে টাকা আদায় করে নিয়ে উড়ায়। লাল রঙা একটি জামদানি শাড়ির সাথে ঢিলেঢালা লাল ব্লাউজ, হাতে মোটা মোটা বালা, গলায় একটি চিকন নেকলেস, নাকে জলজল করছে সোনার নোলক পরিহিতা রূপকথাকে দেখে মুগ্ধ হয় মৌনতা। কাপড় বদলেই আগে খাইয়ে নিয়েছে রূপকথাকে। ঘরের সকল সদস্য দেশের বাড়িতে গেলেও যায়নি এরোজ আর ইমরোজ। ইমরোজ ঢাকাতে গিয়েছে কাজের সুবাদে, আর এরোজ মাতাল হয়ে চরকির মতো ঘুরে ফিরে। ঘরে থাকা দুইজন ভিন্ন বয়সী কাজের মহিলা হা করে তাকিয়ে আছে রূপকথা আর মৌনতার দিকে। তাদের এই অবাক দৃষ্টির অর্থ জানে মৌনতা, তবে কিচ্ছুটি বললও না সে। নীরব,
নিশ্চুপ রূপকথাকে বিছানায় বসিয়ে দিয়ে তাকায় ঘরে থাকা বাকি দুইজন কাজের মহিলার দিকে। একজন বয়স্ক মহিলা মাজেদা এবং একজন 28 বছরের এক নারী জবা, যারা এই বাড়িতে কাজ করে। মৌনতা তাদের বলল, এখানে হা করে তাকিয়ে না থেকে আপনারা এখন বাকিদের জন্য খাবার বারণ গিয়ে। আব্বুজান আম্মার ওষুধ আছে, এমনিতেই শীতের রাত, তাড়াতাড়ি যান। মৌনতার কথায় তারা মুখের হা সমেত ধীর পায়ে বেরিয়ে গেল কামরা থেকে। তারা যেতেই মৌনতা আলতো হাতে রূপকথার থুতনি ধরে মুখটা একটু তুলে মৃদু হেসে বলল, মাশা আল্লাহ কথা, তোমায় দেখতে পরীর মতো লাগছে। লাল টুকটুকে পরী। রূপকথা নির্বাক শ্রোতা হয়ে তাকিয়ে রইল মৌনতার দিকে। মৌনতা দীর্ঘশ্বাস ফেলে রূপকথার মাথায় এক হাত রেখে বলল, কথা, তোমায় আমি সান্ত্বনা দেব না কোনো কিছুর জন্য, কেননা তোমার মনের অবস্থা বোঝার ক্ষমতা আমার নেই। প্রতিটা মেয়ের একটা নিজস্ব চাওয়া পাওয়া আছে যেটা তোমার জীবনের পরিস্থিতির কাছে হেরে গিয়েছে। তবে আমি একটা কথা বলবো, এটাকে ভাগ্য বলে মেনে নাও। এটা ছাড়া আমার কাছে বলার মতো আর কিছু নেই। জীবনে এমন অনেক কিছু আছে যা আমাদের চাহিদার সাথে সরাসরি মিলে যায় না, তবে না চাইতেও আমরা মানিয়ে নিতে হয়। তুমি দেখবে একটু মানিয়ে নেয়ার চেষ্টা করলে তোমার কাছে তোমার জীবনটা তোমার কাছে সহজ মনে হবে। বড় ভাইজান নম্র, দায়িত্ববান, হাসি খুশি একজন বিচক্ষণ মানুষ। তুমি যদি তার সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করো তবে দেখবে একদিন তোমার কাছে মানুষটা সবচেয়ে প্রিয় হবে। ভালোবাসা সেটা তো আল্লাহ প্রদত্ত, হলে এক পলকেও হতে পারে, কিংবা বছরের পর বছর একসাথে থাকলেও হয় না। ভাইজানকে উপর থেকে গম্ভীর মনে হলেও মানুষটা আবেগ অনুভূতিতে জর্জরিত। তবে তার সব অনুভূতি আবেগ গিয়ে থমকয় তার ছেলের কাছে। আর তানশান ঠিক তার বাবার প্রতিরূপ। বাবার মতো বুঝদার, নম্র, বিনয়ী। বাবা ছেলের থেকে তুমি কখনো কষ্ট পাবে না এতটুকু আমি বলতে পারি। তুমি একজন ভালো স্বামী পাবে কথা, কিন্তু মানুষটা বয়স্ক, একজন বিপত্নিক, একজন সন্তানের বাবা, এটাই তার খুঁত। মৌনতা নীরবতায় আচ্ছন্ন হয় কিয়ৎকাল। পুনরায় বলল, তানশানের হাতে ব্যথা, ভাইজান বাইরে গিয়েছে, ওর খিদে পেয়েছে মনে হয়। আমায় যেতে হবে, ওকে এখন ভাত খাইয়ে না দিল না খেয়েই ঘুমিয়ে পড়বে। তুমি থাকো, আরাম করো, আমি আসছি। রূপকথা মাথা নেড়ে সায় জানায়। মৌনতা মৃদু হেসে দ্রুত পায়ে বেরিয়ে যায় কামরা থেকে। কামরা থেকে বের হতেই দেখা মিলল জবা আর মাজেদার। তাকে দেখতেই হামলে পড়ল তারা। মাইজ্জা বউ, এ কি? তপবন বাবজানের জন্য এত কচি মাইয়া নিয়ে আইছ কেন? মাজেদা নানা আঙ্গিভঙ্গি করে বলল। মৌনতা বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় তাদের দিকে। গম্ভীর গলায় বলল, কথা পেলে হলো আপনাদের, তাই না? কাজ রেখে কথার ফুলঝুরি নিয়ে বসে পড়েছেন। টেবিল সেট করতে বলেছিলাম, করেছেন? আপনাদের এইসব কাজের জন্যই আপনারা বকা খান আম্মার। তাড়াতাড়ি চলুন, তানশানের ওষুধ আছে। কথা বলল, আপনারা গুরুত্ব দেন না চাচি, এর জন্যই মেজাজ খারাপ হয়। আঁচলে হাত মুছতে মুছতে মৌনতা পা বাড়ালো নিচের দিকে। জবা আর মাজেদা চাচি মুখ ছোট করে তাকে অনুসরণ করে। এই বিয়ের কাহিনী যতক্ষণে না তারা জানতে পারছে শান্তি নেই তাদের। শীতের রাত 11টা বাজলেই শুনশান নীরবতায় আচ্ছন্ন হয় ধরণী। শিকদার বাড়িতে কিছুটা নিস্তব্ধতা বিরাজ করছে। সকলে খাওয়া দাওয়া করে, যার যার ঘরে গিয়েছে বোধ হয়। তপবন ধীর পায়ে দোতলায় উঠল। নিজের ঘরের দিকে আজ আর পা আগাতে চাইল না। অলস পায়ে হাঁটতে হাঁটতেই নিজের ঘরের আগের ঘরটির সামনে গতিশীলত করল তপবন। রোজকার অভ্যাসের ন্যায় চাপিয়ে রাখা দরজাটি খুলে উকি দিল ল্যাম্পের আলোয় ছেলের ঘুমন্ত মুখটি ভেসে উঠল। তপবন ঘরে ঢুকে দরজা চাপিয়ে দিল। হাতের শপিং ব্যাগটা স্টাডি টেবিলের উপর রেখে এগিয়ে যায় বিছানার কাছে। দুহাতে একটি ডায়েরি জড়িয়ে ধরে ল্যাম্পের দিকে মুখ করে ঘুমাচ্ছে তানশান। তপবন ছেলের পাশ ঘেঁষে বসে ধীরে ধীরে ডায়েরিটা নিতে যায়। খুলে রাখা ডায়েরিটার কভার পেজটির দিকে চোখ যেতেই মৃদু হাসল তপবন। কভার পেজের শীর্ষের দিকে বোল্ড করে লেখা, তপু ভুলেও হাত দিবি না ডায়েরিতে, এখানে আমার আর আমার ছেলের গোপন কথা রয়েছে। এটা যখন লিখত পূর্বা তখনও এভাবে বলতো, আর তপবন প্রত্যুত্তরে বলতো, তুই আর তোর ছেলে দুটোই আমার, তাই তোদের গোপন কথাও আমার। পাঞ্জাবির হাত গুটিয়ে ডায়েরিটা নিয়ে নেয় তপবন। দুই হাঁটুতে কনুই ঠেকিয়ে খুলে রাখা পৃষ্ঠা উল্টাতেই তপবনের মুখটি বিবর্ণ হয়ে গেল। বাহ্যিক দৃষ্টিতে ছেলেকে স্বাভাবিক দেখালেও ছেলে যে এই বিয়েটিকে সহজভাবে নেয়নি তা সে আগেই বুঝতে পেরেছিল। এখন নিশ্চিত হল। খুলে রাখা পৃষ্ঠার হেডলাইন হল বাসর রাত।
যার প্রথম লাইন হলো, তানশান আব্বু তোমার পাপা আমায় বাসর রাতে থাপ্পড় দিয়েছিল, এরপরেও তুমি পাপা ভক্ত থাকবে। এরপরে ছোট্ট একটি বর্ণনা লেখা থাপ্পড়ের কারণ স্বরূপ। ঠোঁটের কোনো মুচকি মুচকি হাসি ভর করে তপবনের। বর্ণনাটুকু পড়ে, তবে ফাজিল মেয়ে নিজের দোষ এড়িয়ে গিয়েছে। পরিপ্রেক্ষিতে সেও যে তাকে একটা চড় মেরেছিল সেটা আর উল্লেখ করেনি ছেলের কাছে। তার মনে পড়ে বাসর রাতের সেই পুরনো কথা। দীর্ঘ 4 বছরের প্রেমের সমাপ্তি ঘটিয়ে একদিন হুট করেই বিয়ে ছিল তাদের। 4 বছর প্রেম করার পর বিয়ে করে পূর্বা নামক মেয়েটি বিদায়ের সময় এমন মরা কান্না জুড়ে দিয়েছিল যা দেখে তার তপবনের রাগ হয়ে গিয়েছিল, যার ফলে বাসর ঘরে ঢুকতেই সেই রাগের প্রতিফলন হিসেবে সপাটে এক চড় মেরে বসে রাগান্বিত গলায় বলেছিল, 4 বছর প্রেম করে বিদায়ের সময় মরা কান্না জুড়ে তুই কি প্রমাণ করতে চাইছিস আমি তোকে জোর করে নিয়ে আসছি নাকি পরিবারের প্রতি ভালোবাসা দেখাচ্ছিস? তা এত ভালোবাসা সেটা প্রেম করার সময় মনে ছিল না তোকে অন্যের বাড়ি চলে যেতে হবে? এই কথার পরিবর্তে পূর্বাও একটা চড় মেরে দেয় তপবনকে। ক্ষিপ্ত কণ্ঠে বলল, এই প্রেম করেছি বলে কি পরিবারের প্রতি ভালোবাসা ভুলে গিয়েছি? ঝগড়া পর্যন্ত এই সমাপ্ত টানা বাসর রাতের। তপবন দীর্ঘশ্বাস ফেলে ডায়েরিটা বন্ধ করল। রাতের প্রথম প্রহর ঝগড়া করে কাটালেও রাতের দ্বিতীয় প্রহর পর্যন্ত সেই ঝগড়া টেকেনি। দুজনেই ঝগড়া ভুলে মত্ত হয়েছিল এক নতুন অধ্যায়ের সূচনাতে। বেডসাইড কাবার্ডের ড্রোয়ারে রেখে দিল তপবন। ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে ল্যাম্প নিভিয়ে বেরিয়ে আসে ঘর থেকে। নিজের ঘরে যেতে যেতেই আরও একটি দীর্ঘ নিঃশ্বাসের আওয়াজ পাওয়া গেল। কামরার নব ঘোরাতেই দরজাটি খুলে যায়, সাথে সাথেই তন্দ্রাগ্রস্ত রূপকথা লাফিয়ে উঠল। তপবন নির্লিপ্ততা বজায় রেখেই দরজা আটকে হাতের ঘড়ি, ফোন সেন্টার টেবিলে খুলে রেখে কাবার্ড থেকে একটা ফতুয়া আর পায়জামা নিয়ে নীরবে ওয়াশরুমে ঢুকে যায়। এতটাই স্বাভাবিক আচরণ যেন ঘরে দ্বিতীয় কোনো মানুষই নেই। 5 মিনিটের মাথায় বের হলেই বিছানায় বসা মেয়েটির টলমলে দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। তপবন দৃষ্টি সরিয়ে তোয়ালে বারান্দায় মেলে দিয়ে স্লাইডিং দরজাটা আটকে দিয়ে ঘরে আসে। রূপকথা তখনও শটান হয়ে বসে আছে বিছানায়। তপবন সেদিকে একবার দৃষ্টি ফেলে লন্ড্রি বাস্কেটের ঢাকনাটা তুলতে তুলতে শুধায়, নাম কি তোমার? পুরুষালী ভারী গম্ভীর কণ্ঠে রূপকথা হকচকিয়ে তাকায় তপবনের দিকে। কিয়ৎকাল সময় নিয়ে মিহি স্বরে বলল, রূপকথা। তপবন লন্ড্রি বাস্কেটের পোশাকগুলো বের করে ভাঁজ করে সোফায় রাখতে লাগল। নম্র কণ্ঠে বলল, ফেইরি টেইল। সুন্দর নাম। রূপকথা চুপ করে শোনে, আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখে তপবনের কার্যকলাপ। বিলবোর্ডে দেখা ওই বিড়াল চোখে লোকটিকে তার কেমন মাফিয়াদের মতো লাগত। এখনও তার ব্যতিক্রম না। বিশাল দেহ, ঘোলাটে বিড়াল চোখ, তুলনামূলক লম্বা ফ্লাফি চুল এমনটাই নির্দেশ করছে। চুলগুলো ঘাড় ছয় না, ঝুটি করা যাবে না এমন লম্বা, মাঝে মধ্যে একটা দুটো পাক ধরা চুল, ঠিক যেন কোনো ক্ষমতাধর ক্রূর রাজনীতিবিদ। তবে মস্তিষ্কে শুধুই ঘুরপাক খাচ্ছে বাসর রাত নামক এক বিদঘুটে রাতের সমাপ্তির চিন্তা। কেমন হবে এই রাত? তার ভাবনার থেকে ভয়ঙ্কর। তোমায় জোর করে বিয়ে দেওয়া হয়েছে? ভাবনায় বিভোর রূপকথার দৃষ্টি পুনশ্চ সচকিত হল কর্ণদ্বয়েও। প্রশ্নটির অর্থ বুঝতে পেরে নিজের মধ্যে সাহস সঞ্চার করল রূপকথা। সাহসী কণ্ঠেই বলল, জোর করে বিয়ে দিলেও বাকি হবে? বিয়ে তো হয়ে গিয়েছে তাই না? আপনি তো আর আমায় মুক্ত করে দেবেন না। তপবন চোখ তুলে তাকাল। এবার তার দৃষ্টিতে বেশ উজ্জ্বলতা দেখা মিলছে। সে মৃদু হেসে নম্র ধিমি কণ্ঠে বলল, চাইলে অবশ্যই দেব। কাউকে জোর করে তো আর সংসার করানো যায় না। সহসা রূপকথা চুপসে গেল। কারোর বোঝা কমাতেই তো তার এই বিয়ে আবার একজন ডিভোর্সি নিয়ে বোঝার ভার আরও বাড়িয়ে দিল। মা যে গলায় দড়ি দিয়ে মারবে, সে জবাব দিল না। তপবন সব কাপড়গুলো গুছিয়ে ফেলল ততক্ষণে। পুনরায় শুধায়, বয়স কত তোমার? 20 বছর 4 মাস। আমার বয়স জানো? তপবন রূপকথার দিকে তাকিয়ে শুধায়। রূপকথা উপরনিচ মাথা নাড়ল। তপবন শুধায়, বলো তো। 36, সাইতো। 40, আমার বয়স 40 বছর 2 মাস। তপবন কথার পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়েই বলল। রূপকথা ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল তপবনের দিকে। তপবন শুধায়, এখানেও ধোকার শিকার হয়েছ নিশ্চয়ই? এনআইডি কার্ড অনুযায়ী বয়স 39, আর ঘটকের শৈল্পিক মুখের কারুকার্যে বয়স গিয়ে দাঁড়িয়েছে 36-37। বুঝেছ?
সবসময় মনে রাখবে বিয়ের সময় ঘটকের বলা পাত্র পাত্রীর বয়স আর পাত্রের বেতন ৮০ ভাগ সত্য আর ২০ ভাগ ঘটকের কারুকাজ মিশ্রিত থাকে। ভবিষ্যতে কাজে দেবে। গম্ভীর কণ্ঠে রসিকতা তো ছিল না, তবে কি বাস্তবিকতা? বাস্তবিকতার কাছে রূপকথা যে চরমভাবে ঠকেছে তারই বহিঃপ্রকাশ ছিল কথাটিতে। তপবন কাজ সেরে লাইট নিভিয়ে দেয়। হাতে করে আনা কমফোর্টারটি রূপকথার দিকে এগিয়ে দিয়ে বিছানার একপাশে বসতে বসতে বলল, অনেক বড় বিছানা, তোমার ঘুমাতে সমস্যা হওয়ার কথা নয়। যদি সমস্যা হয় তবে ওইখানে সোফা আছে, ওখানে শুতে পারো। এর থেকে বেটার অপশন আমার কাছে নেই। বাড়ির পরিবেশ নষ্ট হবে, আম্মা বিরূপ আচরণ করবে। বলেই তপবন বিছানার কিনারায় শুয়ে পড়ল। মাঝে অবস্থান করছে একটি কোলবালিশ। রূপকথা নিরুত্তর একবার তপবনের দিকে তাকিয়ে সেভাবেই অন্ধকারের মাঝে হাঁটু আঁকড়ে বসে রইল। ঘুম আর আসলো না। রাত বাড়তেই মানুষের কর্মব্যস্ততা কমে আসলো, নীরবতায় আচ্ছন্ন হয় ধরণী। সকলে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো ঘরে চলে গিয়েছে ঘুমানোর প্রস্তুতি নিতে। রান্নাঘর থেকে এখনো টুংঠাং আওয়াজ পাওয়া যাচ্ছে। কাজের মহিলাদের উপর এতদিন পুরো ঘরটা থাকায় মৌনতা এসেই আবার নিজের মতো করে রান্নাঘরের সব গুছিয়ে নিচ্ছে। জবা আর মাজেদা তারাও হাতে হাতে খাবার টেবিল গুছিয়ে ফেলছে, কিন্তু তারা সাগ্রহে অপেক্ষা করছে কখন মৌনতা তাদের সব খুলে বলবে। নায়েলকে অনেক আগেই ঘুম পাড়িয়ে দিয়েছে মৌনতা। নায়েল এবং তানশান দুজনেই অস্বাভাবিক পরিমাণে শান্ত। তারা ছোটবেলা থেকেই দৌড়ঝাঁপ, চিৎকার, চেঁচামেচি, উশৃঙ্খলতা এড়িয়ে চলে। তবে বাচ্চাসুলভ প্রাণবন্ততা রয়েছে তাদের মাঝে, যেগুলো শুধু পরিবারের মানুষের মাঝেই সীমাবদ্ধ। সব গুছিয়ে নিতে নিতেই মৌনতা হাঁফিয়ে উঠল, আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না। ডিসেম্বরের এই শীতেও তার পুরো শরীর ঘেমে উঠেছে অস্বাভাবিকভাবে। মাথা, শরীর কেমন ঝিমিয়ে আসছে। জ্বর আসবে বোধ হয়। ইদানিং প্রায়শই তার জ্বর, ঠান্ডা, সংক্রমণ লেগেই থাকে। আগে একা হাতে এই পুরো সংসারটা সে সামলে নিত, তাতে একটুও ক্লান্ত বোধ হতো না, কিন্তু এখন আর পারে না। এতদিন বিষয়গুলো নিয়ে মাথা না ঘামালেও এখন চিন্তা হচ্ছে। ইমরোজ আসলে তাকে বলবে ডক্টরের কাছে নিয়ে যেতে। সে চারিদিকে একবার চোখ বুলিয়ে হাত ধুয়ে নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে গেলেই জবা আর মাজেদা পথ আটকে দাঁড়ায়। চেহারায় তাদের উৎকণ্ঠা, আগ্রহ। জবা অনুরোধ করে বলল, মেজো ভাবি যান, এখন কন কাজ তো সব শেষ। মৌনতা ডানের বামে মাথা নেড়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসল। তার পাশাপাশি জবা আর মাজেদাও দ্রুত চেয়ার টেনে বসল। মৌনতা তাদের সব খুলে বলল। সব শোনার পর জবাকে রূপকথার জন্য দুঃখিত, ব্যথিত হতে দেখা গেল। কিন্তু মাজেদার বেশ পছন্দ হয়েছে রূপকথাকে তপবনের জন্য। জবা আফসোসের সাথে বলল, জীবনে ওই রকম কোয়েডা বেজন্মা থাকলে ভাবিজান শান্তিতে বাঁচার উপায় নাই। আমি বুঝি। আমি যখন গ্রামের বাড়িতে থাকতাম তখন আমারে আর আমার বইনরে কি মানুষ কম জ্বলাইতো? টেহা পয়সা নাই, আমরা গরিব, তাই বলে কি আমরা মানুষ না? যে পাবি ছিঁড়ে খাবি আমগরে? আমরা শরীর বিকাইয়া চলি? আমরা গরিব দেইখা তগ সম্পদ হইয়া গেলাম? শান্তিতে বাঁচার অধিকার কি শুধু বড়লোকদের আছে? ইসোস, সমাজের কোয়েডা কুত্তা আর টেহা পয়সার জন্য ওইটুকুন একটা মাইয়ারে বুড়া একটা লোকের সাথে বিয়া দিয়া দিছে। বুড়া কি? আমগো তপবন বাপ কোনো দিক থিকা বুড়া? এখনও ঠিকঠাক মতো চললে মানুষ চাইয়া থাকবো তার দিকে। তা তো তপবন চলে না। হে যত না বুড়া তার থেকে বেশি তার চলাফেরা বয়স্কদের মতো। নিজের একটু যত্ন নেয়। অগোছালো, সাদা সিধে, মনমরা জীবন তার। তার জীবনে যদি আগের মতো আনন্দ থাকতো তবে দেখতে এখনও কি সুন্দর লাগত। বড় বউ থাকতে তো দেহস নাই নায়কের মতো চলাফেরা করত, তখন দেহাই তো একদম নায়কগ মতো। জবার কথায় মাজেদা তীব্র বিরোধিতা করে বলল, সে এই বাড়িতে কাজ করে আজ বহু বছর। তপবনের বিয়ে দেখেছে, তানশানের জন্ম দেখেছে, পূর্বার মৃত্যু দেখেছে, দেখেছে এই পরিবারের বদলে যাওয়া সব দিনগুলোর সাথে জীবনও। এই পরিবারের সকলের জীবনে আর আগের মতো সুখ নেই, কেমন যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে পরিবারটা। একটা মানুষের জীবনের গতিবিধিও ঠিকঠাক নেই। আফনের কাছে তো লাগবই তপবন ভাইজানের নায়ক। আফনের চোখে তো ছানি পড়ছে। দূরে বৈশা অনেক কিছু কওয়া যায় বুঝছেন, কিন্তু যে ওই জায়গায় ওই পরিস্থিতিতে থাকে হে বোঝে কেমনটা লাগে। আফনে বুড়ি মানুষ, যা না বোঝেন তা নিয়া বেশি কথা কইয়েন না। জবা তিরিক্ষি কণ্ঠে ব্যঙ্গ করে বলল মাজেদাকে। মাজেদা দাঁত কিরমির করে তাকায় জবার দিকে।
এমনি সময় সশব্দে কলিং বেল বেজে উঠল। সাথে সাথেই মাজেদা আর জবার অন্তরাত্মা কেঁপে উঠল। তারা ভয়ার্ত দৃষ্টিতে তাকায় মৌনতার দিকে। মৌনতা কপাল কুঁচকে সন্নিগ্ধ গলায় শুধায়, কি হলো, এভাবে তাকাচ্ছিস কেন? কে এসেছে? ছোট ভাইজান এসেছে নাকি? জবা ঘন ঘন মাথা নাড়ল। মাজেদা বিতৃষ্ণা ভরা কণ্ঠে বলতে লাগল, মাইজ্জা বউ, তোমারে তো কওয়াই হয় নাই এতদিন কি কি করছে এরোজ বাপে। এই 10 দিনে 12টা প্লেট ভাঙছে, 4টা বাটি ভাঙছে, 3টা গ্লাস ভাঙছে, এখন তো বড় ভাবিজান তো সব দোষ দেবে আমগরে। কিন্তু হের পোলারে তো কিছু কইবে না। ওই পাগলরে আইজ তুমি একটু দেহ বউ, নয়তো আমগো মুখ দেখলেও দেহা যাইব একটা গ্লাস ছুঁইরা মারবে। হ হ ভাবিজান, আইজ আফনে একটু যান, আমগো বাঁচান। জবা অনুনয় করে বলল। মৌনতা শুকনো ঢোক গিলল। ছোট ভাইজানের সামনে যেতে তার অত ভয় করে। কখন কি অমত হয় আর ছুঁড়ে মারে। ওদিকে লাগাতার উগ্র চিত্তে কলিং বেল বেজেই যাচ্ছে। মৌনতা তড়িঘড়ি করে চেয়ার ছাড়ল, ঘরের সকলে উঠে যাবে নয়তো। জবাকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি লেবুর রস তৈরি কর জবা, নয়তো আব্বুজানের চোখে বাঁধলে আজ একটা কুরুক্ষেত্র লেগে যাবে। বানাইছি বানাইছি, আমি আগেই বানাইয়া রাখছি। আফনে যান, দরজা খোলেন। জবা চেঁচিয়ে বলল। মৌনতা লম্বা শ্বাস নিয়ে মাথায় কাপড় টেনে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। খুলতেই উটকো বিশ্রী এক গন্ধ নাকে এসে ঠেকল। মৌনতা নাকে আঁচল চেপে ধরে পুরো দরজাটা খুলে দিল, এবং সাথে সাথেই দরজায় ঠেস দিয়ে দাঁড়ানো এক সুবিশাল অবয়ব হেলে পড়তে নিল মৌনতার গায়ে। পরিস্থিতি বুঝতে পেরে মৌনতার চোখ বৃহৎ আকৃতির ধারণ করল। সে তড়িৎ গতিতে দরজা ছেড়ে দূরে সরে যায়, ফলস্বরূপ হেলে পড়া মানুষটা মেঝেতে সশব্দে পড়ে গেল। সুবিশাল দেহাবয়ব, মাথা ভর্তি ঘন এলোমেলো চুল, পরনে ঢিলেঢালা ডার্ক ব্লু টি শার্ট আর সাদা প্যান্ট। ফর্সা আদলের চেহারায় ফোলা ফোলা ভাব, চোখে মুখে আভিজাত্যের ছাপ। মাদকের প্রভাবে ঘুরতে থাকা মাথা ঝাড়া দিয়ে ধীরে ধীরে মাতাল দেহ টেনে উঠে বসল এরোজ। ঝাপসা দৃষ্টিতে এদিক ওদিক তাকায় সে। ধীরে ধীরে ঝাপসা দৃষ্টিতে স্পষ্ট হয় অদূরে নীল শাড়ি পরে দাঁড়িয়ে থাকা একটি নারী অবয়ব। লাল হয়ে থাকা চোখ দুটো তুলে তাকায় এরোজ। এরোজের দৃষ্টিতে দৃষ্টি মিলতেই মৌনতা তড়িৎ মুখের আঁচল সরিয়ে ফেলল। এই মাতালের তো ঠিক নেই, দেখা যাবে, এটা দেখেও রেগে গেল। পরপরই সে ইতস্তত কণ্ঠে সাফাইয়ের সুরে বলল, দুঃখিত ছোট ভাইজান, আমি আসলে বুঝতে পারিনি আপনি পড়ে যাবেন। আপনি উঠুন, আমি কি সাহায্য করব আপনাকে? বলেই মৌনতা হাত বাড়াতে গেলে তৎক্ষণাৎ একটি হাত তাকে বাধা প্রদান করল। নত মস্তকে এরোজ নিজের বা হাতটি জাগিয়ে বারণ করল মৌনতাকে। মৌনতা থেমে যায়, তবে জাগিয়ে তোলা হাতটিও বেশিক্ষণ জাগিয়ে রাখতে পারল না, এরোজ এতটাই মাতাল সে। তবুও নিজ প্রচেষ্টায় ঢুলতে ঢুলতে সে উঠে দাঁড়ায় সে এবং পা বাড়ায় ঘরের ভিতরের দিকে। এরোজকে উপড়ে যেতে দেখে মৌনতা ছুটে গেল রান্নাঘরে। জবা লেবুর রস নিয়ে দাঁড়িয়ে রান্নাঘরের দরজায়। মৌনতা তার সামনে পা থামিয়ে বুকে হাত চেপে শ্বাস নিল। বিরক্তি নিয়ে বলল, এই জবা, তুই যত লেবুর জুসটা দিয়ে আয় ছোট ভাইজানকে। ইদানিং আমারও ভয় করে তার সামনে যেতে। আপনার মাথা ঠিক আছে? আপনার কথা মতো আপনারা যাওয়ার পর 2 দিন লেবুর জুস দিছিলাম, লেবুর জুস সহ গ্লাসটা আমার দিকে ছুঁড়ে মারছিল। ভাগ্য ভালো থাকায় আর আয়ু থাকায় আমি এখনো বাইচা আছি। বাবা আমার এত তাড়াতাড়ি মরণের শখ নাই, আফনে যান। আমি পারুম না, দিয়ে আয় না। আব্বুজান এমন মাতাল অবস্থায় দেখলে শুধু শুধু এই রাতে চিৎকার চেঁচামেচি করে ঘর মাথায় তুলে ফেলবে। মৌনতা নম্র কণ্ঠে বলল, ভাবিজান আপনার পায়ে পড়ি, আমায় এই অল্প বয়সে মারবেন না। আমি তারে লেবুর জুস দিতে পারুম না। আফনে অন্য কোনো কাজ কন, আমি কইরা দিতাছি। মৌনতা দীর্ঘশ্বাস ফেলে লেবুর জুসটা হাতে নিয়ে নিল। এরোজ ঢুলতে ঢুলতে সিঁড়ি বেয়ে উপড়ে উঠছিল। মৌনতা তার পেছনের সিঁড়িতে দাঁড়িয়ে মিনমিনে গলায় ডেকে উঠল এরোজকে, ছোট ভাইজান। এরোজ পিছু ঘুরে তাকায়। লালচে ফোলা ফোলা দৃষ্টি তাক করে মেজ ভাবির দিকে। মৌনতা নম্র কণ্ঠে বলল, লেবুর জুস এনেছিলাম ছোট ভাইজান, এটা একটু পান করে নিন দয়া করে। আব্বুজান উপরে আছে, তার শরীরটা ভালো না। আপনাকে এভাবে না মানে সে এই রাতে চিৎকার চেঁচামেচি করলে বাড়ির সকলে উঠে। বেশি কথা না বলে ওটা দিন। মৌনতাকে পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়েই ভাঙা জড়ানো রুক্ষ কণ্ঠটিতে মৌনতার বুকটা ধরফর করে উঠল।
সে ভেবেছিল এখন একটা রাম ধমক খাবে, তবে বেশ অবাক হল ইমরোজের বাড়িয়ে দেয়া হাতটি দেখে। সে আতঙ্কগ্রস্ত হয়েই হড়বড়িয়ে গ্লাসটি ইমরোজের হাতে দিল। ইমরোজ সেটি নিয়েই এক ঢোকে গিলে ফেলল। গ্লাসটি পুনরায় মৌনতার হাতে ধরিয়ে দিয়ে সে ঢুলতে ঢুলতে উপড়ে উঠতে লাগল। মৌনতা পেছনে থেকে শুধায়, রাতের খাবার খাবেন না ছোট ভাইজান? এরোজের কোনো জবাব আসলো না। সে ঢুলতে ঢুলতে উপড়ে চলে গিয়েছে। নিজের ঘরে যাওয়ার পথেই এরোজের সামনে পড়ল তকদির সাহেব। ফোনে কথা বলতে বলতে হাঁটছিল তকদির শিকদার। পথিমধ্যেই মাতাল ঘোরগ্রস্ত ছেলেকে দেখে সে চোয়াল শক্ত করে নিল। এরোজ এক পলক লালচে দৃষ্টি তুলে তাকিয়েছিল বাবার ওই রাগান্বিত মুখটির দিকে, অতঃপর নির্বিকার সে বাবাকে পাশ কাটিয়ে নিজের ঘরে চলে যায়। তকদির শিকদার সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটা তার দেখতে শুনতে এমন তাগড়া জোয়ান একটা সুপুরুষ এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারছে না সে। মৌনতা ফোঁস করে নিঃশ্বাস ফেলে রান্নাঘরের দিকে গেল। জবাকে গিয়ে বলল, এই হোতাচ্ছারি কই গ্লাস ভেঙেছে? রাগ দেখিয়েছে? সে ভদ্রলোকের মতো চুপচাপ লেবুর জুস খেয়ে নিয়েছে। কি তাইলে দেহেন গিয়া আইজ কম খাইছে ওইসব ছাইপাস। জবা মুখ বাঁকিয়ে বলল। মৌনতা অসম্মতি প্রকাশ করল। বিরক্তি নিয়ে বলল, ওসব খাওয়ায় সে কখনো কম্প্রোমাইজ করে না। আজ দেখ গিয়ে আরো বেশি খেয়েছে, হাঁটতে পারছিল না। একটা মানুষ এতটা বিগড়ে যায় কিভাবে? মাজেদা চাচি আর আম্মার মুখে তো কত শুনেছিলাম তার ছোট বাপের প্রশংসা। এই তার নমুনা? আস্ত এক মাতাল, গুন্ডা, উগ্র লোক। প্রশংসার মতো পোলাই আছিল আমার এরোজ বাপ। কিন্তু তোমাগো বিয়ের পরপরই যে বিদেশ থেকে আসলো, তারপর থাইকাই অমন হইয়া গেছে। উড়ো ভাষা কয়েকবার শুনেছিলাম, যে কোনো মায়ার পাল্লায় পইরা ছ্যাঁকা খাইছে, তাই অমন হইয়া গেছে। মাজেদা পান বানাতে বানাতে বলল, সেটা আমিও শুনেছিলাম মাজেদা চাচি। কিন্তু কেমন পুরুষ মানুষ যে একটা মেয়ের চলে যাওয়ায় নিজেকে এভাবে কষ্ট দেয়? ঘরের মানুষগুলোর সাথে এমন করে, বোকা নাকি? একটা মানুষের জন্য এতগুলো মানুষকে কষ্ট দেয়? রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকা মৌনতা বলল, তা কি জানি আমি? যৌবনের প্রেমের তাড়না তোমরাই ভালো জানো, আমি ওসব বুঝি না বাপু। মাজেদা মুখ বিকৃত করে বলল। মৌনতাও নিজের ঘরের উদ্দেশ্যে পা বাড়াল। ঘরে এসেই মৌনতা ফোন হাতে নেয়। ইমরোজকে ফোন দেবে এখন। তার সাথে কথা হয় না আজ 1 সপ্তাহ হল। সেও ফোন করেনি, আর না ইমরোজ করেছে। ইমরোজ যখনই কাজের জন্য বাইরে যায় সবসময়ই সে আগে ফোন করে, কিন্তু গত সপ্তাহে কিছুটা রাগ করেই সে ফোন করেনি। সবসময়ই সে কেন ফোন দেবে? লোকটাও তো কখনো ফোন দিতে পারে। ভেবেছিল সে ফোন না দিলেও হয়তো ইমরোজ ফোন দেবে, কিন্তু না, লোকটির হয়তো ফুরসত মিলে না স্ত্রীকে ফোন দেয়ার আর না প্রয়োজন বোধ করে। প্রায় 4 বার রিং হওয়ার পরও ফোনটি রিসিভ হলো না। ঠিক 5 বারের মতো রিং হতেই ফোনটি রিসিভ হলো। মৌনতার মুখে হাসি ফুটে উঠল। কানে ফোন ঠেকিয়ে সাগ্রহে কিছু বলার আগেই অপর পাশ থেকে পুরুষালী গম্ভীর আওয়াজ ভেসে আসলো। 1 সপ্তাহ পর মনে পড়ল? আমি ছাড়া খুব ভালো আছো দেখছি। একই প্রশ্ন আমিও তো করতে পারি। মৌনতা মৃদু হেসে শুধায়। অপর পাশ নীরবতায় আচ্ছন্ন হল। ইমরোজের সারা শব্দ না পেয়ে মৌনতা বলল, কিন্তু করব না। কাউকে জোর করে কোনো কিছু করানো যায় না। আপনি বলুন, কেমন আছেন? কাজ শেষ হয়েছে? খুলনাতে কবে আসবেন? না, কাজ শেষ হয়নি। 2-3 দিনের মধ্যেই আসছি। শুনলাম বড় ভাইজান নাকি বিয়ে করেছে। ইমরোজের কথায় মৌনতা স্মিত হাসল। ম্লান কণ্ঠে শুধায়, আপনি আসলেই কাজে অনেক ব্যস্ত তাই না ইমরোজ? পরিবারের কারোর খবর আপনার কাছে থাকে না, আর না আপনি নেয়ার প্রয়োজন বোধ করেন। না জানলে জিজ্ঞাসা করলাম কিভাবে? যেভাবে আমি না বলল আপনি একটাবার জিজ্ঞাসা করতেন না আপনার মেয়ে কেমন আছে। নায়েলের আবার কি হয়েছে? ঠিকই তো থাকার কথা। ওর ঠিক থাকার জন্যই তো তোমার বাড়িতে থাকো, তাই না? এতগুলো মানুষের মাঝে যে নায়েলের কিছু হবে না সেটা আমি জানি, তাই এই বিষয়ে চিন্তা করা ছাড়াও আমার আরও অনেক চিন্তার বিষয় রয়েছে। সবসময় এমন ন্যাকা মহিলাদের মতো আবেগী কথাবার্তা নিয়ে বসে পড়বে না মৌনতা। আর রাত বাজে কয়টা? এখন ঘুমের সময় ফোন দিয়েছ কেন? সারাদিন কাজের জায়গায় থাকতে হয়, রাতে অন্তত বিশ্রামটা নিতে দাও। তা না, ফোন দিয়ে ভালো কথা না বলে এমন কথা পেঁচাতে শুরু করেছ। ইমরোজের অনুভূতি শূন্য বিরক্তি মাখা কণ্ঠে ম্লান হয়ে আসলো মৌনতার দেহাবয়ব।
দেহ ভার শূন্য হয়ে আসলো ইদানিং স্বামী স্ত্রীর ফোনালাপের মাঝে বিরক্তিকর অনুভূতির আভাস পেয়ে। এই বিরক্তিকর অনুভূতি যেন নিছকই শারীরিক ক্লান্তির এবং ক্ষণকালের হয়। ইমরোজ যেন সত্যিই ক্লান্ত হয়, ঘুমাতে চায়, তাই তার সাথে কথা বলতে বিরক্ত বোধ করছে। নাকি ইমরোজ তার সাথে কথাই বলতে চাইছে না? স্বামী স্ত্রীর মাঝে কি শুধুই বিরক্তি তৈরি হচ্ছে নাকি দূরত্বও? সে স্থবিরতা ভঙ্গ করে মিহি স্বরে বলল, ওহ, আপনি ক্লান্ত, আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম সারাদিন কাজ করেন, রাতে হয়তো ফ্রি হবেন, ফোন দিল বিরক্ত হবেন না। আচ্ছা, আপনি বিশ্রাম করুন, শরীরের যত্ন নিবেন। নাইল আর আমি অপেক্ষায় আছি, আপনার শীঘ্রই বাড়ি ফিরে আসুন। বাক্যটি শেষ হতে না হতেই ফোনটি খট করে কেটে গেল। মৌনতা ফোনটা কান থেকে নামিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। সে কাটেনি, ইমরোজ কেটে দিয়েছে। সেভাবেই ফোনটি আঁকড়ে ধরে বসে রইল মৌনতা। মস্তিষ্কে উল্টেপাল্টে যেতে লাগল কিছু বিদঘুটে স্মৃতির পাতা, যেখানে ক্রমশই তার সুখের দিনগুলো মলিন হয়ে আসছে। সেই হাসিমাখা মুখের ইমরোজ পরিবর্তন হয়ে যাচ্ছে। হাসির বদলে দেখা যাচ্ছে তার মধ্যে একরাশ বিরক্তি। এই পরিবর্তনে নাইল আর তার অস্তিত্ব ক্রমশই অপমৃয়মান। বুকের ভেতর জ্বলন সৃষ্টি হতে লাগল, অসহ্য জ্বলন। মৌনতা বুকটা খামচে ধরল। 5 আঙুলের ভাজে ভাজে শাড়ি যা নিঙড়ে জ্বলন দূর করার চেষ্টা করছে মৌনতা। নিতান্তই ব্যর্থ চেষ্টা। বুকের বা পাশে থাকা হৃদয়টাকে নিঙড়ে সকল বেদনা দূর করতে পারলে শান্তি মিলত। অসহ্য জ্বলন নিয়েই মৌনতা গুটিয়ে শুয়ে পড়ে মেয়ের পাশে। আলগোছে মেয়েকে টেনে বুকের মাঝে জড়িয়ে নেয়। নাইল ঘুমের মাঝেই মাকে পেয়ে লেপের আড়ালে সেটে যায় মায়ের বক্ষ মাঝারে, দুহাতে জড়িয়ে ধরে মায়ের গলা। অবচেতনের নাইল মায়ের বুকের ভেতরটা থেকে সকল ব্যথাদের শুষে নিল, সরবরাহ করে মাতৃত্বের সুখ। মৌনতার ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল, তবে চোখে তার অযথাই অশ্রুরা ভিড় জমিয়েছে। সে মেয়েকে জড়িয়ে এলোপাথারি চুমু খায় মেয়ের চোখে মুখে, সাথে সাথেই টপটপিয়ে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। আলিশান হোটেল রুমের কিং সাইজের বেডে ড্রিম লাইটের আলোয় আবছায়া দৃশ্যমান কমফোর্টারের আড়ালে দুটো অর্ধনগ্ন দেহ। ড্রিম লাইটের আবছা আলোয় দৃশ্যমান পাপাচারে লিপ্ত দুটি মুখ। পরকীয়া শব্দটি হয়তো পৃথিবীর সবচেয়ে ঘৃণ্যতম একটি শব্দ। এর থেকে নিকৃষ্ট অর্থ বহনকারী শব্দ আর কোনো শব্দ হতে পারে না। 2 দিনের এই পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদের সামনে কত ধরনের উদাহরণ তুলে ধরে, তবুও মানুষ অবুঝ, ফুরবল হয়ে পড়ে শয়তানের ধোকায়। ঠোঁটে বাঁকা হাসি নিয়ে নগ্ন বুকটিতে থুতনি ঠেকিয়ে সৃজা অপলক তাকিয়ে আছে ইমরোজের দিকে। তাচ্ছিল্য করে শুধায়, মৌনতাকে খুব মিস করছিলে মনে হয়? ইমরোজের চেহারায় বিতৃষ্ণা, অসন্তোষ, অস্থিরতা স্পষ্ট, যেটা আরও বৃদ্ধি পেল সৃজার কথায়। ভেতরটা কেমন অস্থির হয়ে পড়ে মৌনতার ফোন আসলেই। যতক্ষণ মৌনতার সাথে কোনো যোগাযোগ না থাকে, বাইরে থাকে, ততক্ষণ মস্তিষ্ক নির্দ্বিধায় ধাবিত হয় সৃজার কাছে। কিন্তু যখনই মৌনতার ফোন আসে আর এইসব টিপিক্যাল বউদের মতো আবেগী কথা শোনে, তখনই তার মস্তিষ্কে জেকে বসে সে ভুল করছে, মৌনতাকে ঠকাচ্ছে, নাইলকে কষ্টের দিচ্ছে, পরিবারকে ঠকাচ্ছে। মস্তিষ্কে বিভ্রাট লেগে যায়, যেটা আরও বেশি মেজাজ খারাপ করে ইমরোজের। এর জন্যই সে বাড়িতে বেশি থাকে না, মৌনতার সাথে যোগাযোগ করে না। তাহলেই সে শান্তিতে সৃজার মাঝে নিমগ্ন হতে পারে। বিক্ষিপ্ত মেজাজ নিয়েই ইমরোজ হাতের ফোনটা ছুঁড়ে মারল বেড সাইড টেবিলের উপর। সৃজাকে আগলে নিতে নিতে মেজাজ নিয়ে বলল, তেমন কিছু না। এতদিন পরে ফোন দিয়েছে, একটু নরম কণ্ঠে কথা তো বলতেই হতো, তাই না? কেন কেন বলতে হবে ওর সাথে নরম কণ্ঠে কথা? সৃজা চোয়াল শক্ত করে শুধায়। ইমরোজ বিরক্ত হল। বিরক্তি নিয়ে বলল, কথা বাড়িও না সৃজা। তুমি কি ডাবল টাইমিং করতে চাইছো ইমরোজ? ঘরে বউ রাখবে আর বাইরে প্রেমিকা? দুদিকেই তোমার মজা। আর আমি কি সারা জীবন এভাবেই থেকে যাব? ওর সাথে যখন থাকবে না তখন ওকে ছেড়ে দিচ্ছ না কেন? আমি আমার সম্মান চাই। আমি শিকদার বাড়ির মেজ বউয়ের সম্মান চাই। সৃজা শক্ত কণ্ঠে বলল। বললই হয়ে গেল না সৃজা? আমি চাইলেই যে কোনো সময় মৌনতাকে ছেড়ে দিতে পারি না। আম্মা এটা কোনোদিন মেনে নিবে না। ঘরে তুলকালাম কাণ্ড বেঁধে যাবে যদি আমি শুধু শুধু মৌনতাকে ছেড়ে দেই। আমায় একটু সময় দাও, কোনো সলিড রিজন তো বের করতে দাও, নয়তো আমি আম্মার সামনে তোমায় কি বলে দাঁড় করাবো? এগুলোই বলে আসছো আজ 1.5 বছর যাবৎ। নিজেকে ইদানিং আমার ঘৃণ্য লাগছে ইমরোজ।
মনে হচ্ছে আমি কালপ্রিট, কারোর সংসার ভাঙছি। আমি সহ্য করতে পারছি না ইমরোজ। বলতে বলতেই সৃজা ন্যাকা সুরে নাক টেনে কেঁদে উঠল। ইমরোজ নরম হয়। সে সৃজার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, তুমি কেন কালপ্রিট হবে? কারোর সংসার ভাঙছ না তুমি। সংসার থাকলে তো সংসার ভাঙবে। আম্মার পছন্দে বিয়ে করাই ছিল আমার জীবনের ভুল। আম্মা তো আমার জন্য বউ আনেনি, এনেছে ঘরের জন্য। সারাদিন ঘরের কাজ, পরিবারের খেয়াল রাখতে পারা একটা আনস্মার্ট সংসারী মেয়ে এনেছে। আজকালকার মেয়েরা যুগের সাথে তাল মিলিয়ে কিভাবে নিজেদের ডেভেলপ করছে। তোমাকেই দেখো, তুমি কত স্মার্টলি চলাফেরা করো, ফিগার দেখো যে কারোর নজর কাড়বে, স্মার্টলি কথা বলো, জব করো, মিটিং হ্যান্ডেল করো। এমনি একটা লাইফ পার্টনার তো আমি ডিজার্ভ করি, তাই না? কোনো দিক থেকে অভাব আছে আমার? স্টাইলিশ, হ্যান্ডসাম, অর্থবিত্তে আমি পরিপূর্ণ, তবে আমি একজন পারফেক্ট জীবনসঙ্গীর সুখ থেকে নিজেকে কেন বঞ্চিত করব? আমি শীঘ্রই কোনো একটা ব্যবস্থা করব। তুমি হবে শিকদার বাড়ির মেজ বউ, নায়েলের স্মার্ট মা, ইমরোজ সিকাদারের স্ত্রী সৃজা শিকদার। তুমি সত্যি বলছো? সৃজা আবেগে আপ্লুত হয়ে ইমরোজের গলা জড়িয়ে ধরে শুধায়। একদম, সত্যি। ইমরোজ মৃদু হেসে বলল, ও ইমরোজ, আই লাভ ইউ। আই লাভ ইউ দ্য মোস্ট। ওষ্ঠকোনো বাঁকা হাসি নিয়ে বলল সৃজা। দৃঢ় হাতে চোখের মেকি অশ্রুগুলো মুছে ফেলল। চোখের সামনে ভেসে উঠল আলিশান শিকদার বাড়ি, শিকদারদের কোম্পানি। আর কিছুদিন তারপর এই স্কল কিছুর ভাগিদার সেও হবে। মৌনতা যেমন অলঙ্কারে আবৃত হয়ে রাজা রানীর মতো সেজে থাকে, পুরো শিকদার বাড়ি সামলায় সেই অবস্থানটাও তার হবে। আনন্দের এক লহরী বয়ে গেল রক্তকণিকায়। আনন্দিত চিত্তে দুজনে ফের লিপ্ত হয় পাপাচারে। বইয়ে পরিপূর্ণ কলেজ ব্যাগের পরিবর্তে কাঁধে উঠেছে আঁচল। কলেজ ইউনিফর্মের পরিবর্তে বদনে শোভা পেয়েছে দামি শাড়ি। গলায় কলেজ কার্ডের পরিবর্তে জড়িয়েছে ভারী স্বর্ণালঙ্কার। হাতে কলমের পরিবর্তে আঁকড়ে ধরেছে স্প্যাচুলা। রূপকথা ঝাপসা নিষ্পলক দৃষ্টিতে মনোযোগ সহকারে দেখছে স্প্যাচুলাটি। সেখান থেকে দৃষ্টি সরিয়ে এসে তাকায় কিচেন কেবিনেটের উপর বড় বড় মাছ, কেটে রাখা মুরগি, গরুর মাংস, সবজি। মাথায় ঘুরছে শাশুড়ির বলে যাওয়া লম্বা একটি ফর্দা, যেখানে একাধিক খাবারের আইটেমের নাম বলা হয়েছে, যেগুলো তাকে রান্না করতে হবে একা হাতে, যার অর্ধেকটার নামই তার মনে পড়ছে না। এই বাড়ির একটি নিয়ম হলো বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম দিন সকল রান্না করতে হয় নতুন বউকে, এবং বাড়ির বড় বউ হিসেবে রূপকথাকেও আজ এই নিয়ম পালন করতে হবে। বাড়িতে বসে শুধু তিনজনের জন্য রান্না করত, সেটাও মাঝে মধ্যে, কিন্তু তাতে কখনো মাছ মাংস রান্না করার সৌভাগ্য হয়নি। আলু ভর্তা, ডাল, শাক সবজি রান্না করেছে। এতগুলো মানুষের জন্য এত কিছু রান্না কিভাবে করবে সে? মস্তিষ্কে শুধু এটাই ঘুরপাক খাচ্ছে না, ছোট্ট মস্তিষ্কে এখন অনেক কিছু ঘুরপাক খায়। মা বোন কেমন আছে? আদৌ কি ঠিক আছে? কিভাবে আছে? রাগ দেখিয়ে চলে তো আসলো, তবে কতক্ষণ রাগ ধরে রেখে কথা না বলে থাকতে পারবে? এক রাতেই তো তার দম বন্ধকর অবস্থা হয়ে যাচ্ছে। আচ্ছা, তারা কি ভাবছে রূপকথার কথা? একটাবার ভাবছে কি রূপকথার উপর এই বিশাল দায়িত্ব যে উঠিয়ে দিল, এটা তার ছোট্ট রূপকথা সামলাবে কি করে? একটাবার কেউ ভাবল না সদ্য যৌবনে পা দেওয়া মনটিতে তার কত রঙিন স্বপ্ন বুনেছিল, যেগুলো নিমিষেই ধূসর বর্ণে রূপান্তরিত হয়ে গেল। কথা কারো ফিসফিস কণ্ঠস্বরে রূপকথা সপ্রতিভ চাহনিতে তাকায় নিজের পাশে সদ্যই দাঁড়ানো মৌনতার দিকে। মৌনতা এদিক ওদিক সতর্ক দৃষ্টি ফেলে শুধায়, তুমি রান্না করতে পারো না, তাই না? রূপকথা নীরবে মাথা নাড়ল। মৌনতা স্মিত হাসল। রূপকথার মাথার হাত বুলিয়ে দিয়ে বলল, সমস্যা নেই, আজকের দিনটা একটু কষ্ট করে রান্না করো, এরপর থেকে আর তোমায় রান্না করতে হবে না। বলেই মৌনতা হাতে থাকা একটি নোটপ্যাড বের করে রূপকথার হাতে দিল। এখানে আম্মা যা যা রান্না করতে বলেছে, সব কিভাবে রান্না করতে হবে, কতটুকু পরিমাণে কি দিতে হবে, সব লেখা রয়েছে। তুমি শুধু দেখে দেখে এগুলো ঠিকঠাক ভাবে দেবে। পারবে না? না পড়লে জবা তো আছেই, তোমায় সাহায্য করবে, আমি ওকে সব বলে দিয়েছি, বুঝেছ? এখানে কি হচ্ছে? শাশুড়ির গম্ভীর কণ্ঠে মৌনতা হতচকিত রূপকথার হাতে থাকা নোটপ্যাডটি তার শাড়ির আঁচলে লুকিয়ে দিল। পেছনে ফিরতেই দেখল নির্জনা বেগম দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে। শাশুড়ির দিকে তাকিয়ে বিগলিত হেসে বলল,
কিছু না আম্মা, নায়েলের জন্য নুডলস রান্না করতে এসেছিলাম। তো সেটা করো, অন্যের কাজে বা হাত ঢুকিয়ে দিও না। বড় বৌমাকে তার নিজের কাজ নিজে করতে দাও। এই বাড়ির বড় বউ, সে তাকে তার দায়িত্ব বুঝে নিতে দাও। সবসময় সংসার তোমার উপর থাকবে নাকি? তোমারও স্বামী, সন্তান রয়েছে, তাদের সময় দিতে হয়। তুমি না থাকলে তো তাকে এই সংসার সামলাতে হবে। রূপকথার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে বলল নির্জনা বেগম। মৌনতা মিহি স্বরে বলল, জি আম্মা। তা বড় বউ, মুখটি অমন বানিয়ে রেখেছ কেন? তোমার অমন বেজার, উদাসীন মুখ দেখে তো কারোর দিন ভালো যাবে না। আমার ছেলেটা এমনিতেই অনুশোচনায় ভুগছে, তোমায় বিয়ে করে আবার এমন মুখ করে, তার অনুশোচনা বাড়িয়ে দিও না। তোমাকে তো আর কেউ জোর করে বিয়ে দেয়নি। আর না আমাদের এত খারাপ দিন এসেছে যে কাউকে জোর করতে হবে। তাই বলছি, মুখে হাসি ফোটাও। চলন, বাচনভঙ্গিতে, কাজে চঞ্চলতা, প্রফুল্লতা আনো। ঘরের গিন্নিরা হাসলে হাসবে সংসার, বুঝলে? নির্জনা বেগমের কথায় থাকা সূক্ষ্ম কটূক্তি নজর এড়ায় না রূপকথার। অন্তঃস্থলে তার তাচ্ছিল্য হেসে বলল, বদলে যাওয়া এই জীবনে তো এমনি কিছুর অপেক্ষায় ছিল সে। তবে কেন সে এখনো ভালো কিছুর আশা রাখছে? সে এই জীবনে তার চাওয়া পাওয়া, সুখ স্বাচ্ছন্দ্য তো গতকাল কবুল বলার সাথে সাথেই মরে গিয়েছে। তাহলে কেন এখন সে কষ্ট পাচ্ছে? কষ্ট পাওয়ার তো কথা নয়। না, সে কষ্ট কেন পাবে? কোনো কষ্ট পাচ্ছে না। তার জীবন এখন এটাই মানিয়ে নেয়া এবং এই সংসারের সকলের চাহিদা অনুযায়ী নিজেকে পরিবেশন করা। সে এখন অর্থবিত্ত অবস্থানের কাছে হেরে যাওয়া এক তুচ্ছ মানুষ মাত্র। তাকে যে যেভাবে চালাবে সে সেভাবেই চলবে। অন্ধকার বিবর্ণ মুখটিতে ম্লান হাসি ফুটে উঠল। রূপকথা শাশুড়ির দিকে তাকিয়ে বলল, আমি এমন কোনো কাজ করব না যার কারণে আপনার ছেলের অনুশোচনা আরও বেড়ে যায়। তার অনুশোচনা হচ্ছে শুনে আমার আরও নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার কারণে কারোর অনুশোচনা হচ্ছে, এটাও সম্ভব? আপনি চিন্তা করবেন না, আমি সব কাজ করে নেব। নির্জনা বেগমের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে গেল রূপকথার দৃঢ় কণ্ঠে বলা কথাটিতে। সে আর কোনরূপ কথা না বলে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। মৌনতাও বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সকলে বেরিয়ে যেতেই রূপকথা শাড়ির আড়াল থেকে নোটপ্যাডটি বের করল আর দেখে দেখে সবটা রান্না করল যা যা শাশুড়ি বলেছে। তবে এই যাত্রাপত্রকুতে জবার পুরো সাহায্য পেয়েছে রূপকথা। জবার খুব খারাপ লাগে রূপকথার জন্য, সে তাকে আশ্বস্ত করে তার দ্বারা যতটুকু সম্ভব সে করবে। এমনিতেই বড় মা প্রচুর রাগী, এজন্য তাকে বড় মায়ের রাগের তোপে পড়তে দেবে না সে। চলবে ইনশাআল্লাহ।